A warm welcome to all my esteemed guests. We have guests from Bangladesh. Today, we are fortunate that on my invitation, my Bangladesh friend has come. Let me first introduce each one of you with each other. We have on board Mr. Hazibur Reza Kollol, a famous Bangladesh director. He is a good friend of mine and, of course, my brother. Welcome, sir. Welcome to our show. Thank you. We have Rinita Banerjee from Kolkata. She is a renowned ad filmmaker. She owns a company called Absolute Productions. I think I have said the correct name. And it's only Absolute. Yeah, it is only Absolute. And everybody knows her for a long time. She has been making ad films. I'm very honored, ma'am, that you have come in my show. And, thank you, Shondeep. Good evening, everybody. Yeah, good evening. And we have Mr. Sudeep Jadhav. In Tollywood, he doesn't need any kind of introduction. He owns his own PR agency right now called Sudeep. He has become an entrepreneur right now. Thank you so much. That is the best part. So today he is my guest. Earlier he said that I don't want to come in your show. I said you will have to come. আমার শোতে যখন এসছো তখন কিছু তো I don't think that I can say anything, but it's Shondeep insist করেছে. And seriously, আমি না আসলে দুজন এত সুন্দর মানুষের সাথে আমার আলাপ হতো না, আমরা একটু আগে আড্ডা মারছিলাম. Thank you so much, Sandeep, and good evening all. And welcome to Just News Talking Straight with Sandeep. Sandeep, আমি সুচন্দ্রাকেও থ্যাংক ইউ জানাতে চাইবো এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করার জন্য আমাদের জন্য. থ্যাংক ইউ সুচন্দ্রা, আই নো দ্যাট ইজ দেয়ার অলওয়েজ. থ্যাংক ইউ সুচন্দ্রা, থ্যাংক ইউ সো মাচ. একদম ওর জন্যই সবকিছু হচ্ছে. থ্যাঙ্কস টু সুচন্দ্রা বানিয়া, দ্য সিইও অফ জাস্ট নিউজ. And আচ্ছা, এটা আমি জানতাম না. Well, thanks a lot. একদম সুচন্দ্রাকে চেনে, রিনিতা দিও চেনে খুব ভালোভাবে. আচ্ছা, এবারে আমরা আজকে তো করোনা নিয়ে আলোচনা, আমাদের মূল করোনা নিয়ে সবকিছু. প্রথমে আমি কল্লোল ভাইয়ের কাছে যাব. সবার আগ্রহ যে বাংলাদেশের কি অবস্থা ভাইয়া? করোনা বাংলাদেশকে আসলে যেটা আমি বলবো যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে, আমি বিফোর লেটিং ইউ স্টার্ট, আমি একটা কথা বলবো. এবারে কল্লোল দা 5টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ফর হিজ ফিল্ম সত্তা, যেটাতে অভিনয় করেছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এন্ড এখানকার পাউলি দাম. সবাই চেনে অভিনেত্রী পাউলি দামকে. কল্লোল দার জন্য অশেষ আরো শুভেচ্ছা যে উনি আরো ভালো চলচ্চিত্র তৈরি করবেন. আমি শুনেছিলাম যে কল্লোল ভাই বোধহয় আরেকটা প্রজেক্ট স্টার্ট করবে, তখনই করোনা এসে গেছিল আমার মনে হয়. আসলে আমার মানে মেয়ের শেষের দিকে, মার্চের শেষের দিকে কলকাতাতে শুট হওয়ার কথা ছিল কবি বলে একটা প্রজেক্ট. তো তার মধ্যেই তো আসলে এটা শুরু হয়ে গেল, করোনা আমাদেরকে থমকে দিল. আর বাংলাদেশের কথা বলবো যে আমাদের ইন্ডাস্ট্রি এমন একটা অবস্থায় যে, এবং বাংলাদেশ না স্পেশালি আমি বলবো যে রিসেন্ট আমাদের অক্টোবরের 21 তারিখে ঢাকাতে একটা আমরা বড় আয়োজন করেছি দুই বাংলা মিলে, ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড. আমি জুরি বোর্ডে ছিলাম. ওখান থেকে গৌতম ঘোষ শ্রদ্ধেয় উনি ছিলেন, ব্রাত্য বসু ছিলেন, গৌতম ভট্টাচার্য ছিলেন জুরি বোর্ডে. মানে গৌতম ভট্টাচার্য মানে আমাদের এখানকার সাংবাদিক গৌতম ভট্টাচার্য ইয়েস. এবং ওখানে 5 জন জুরি বোর্ডের মেম্বার ওখানে ছিলেন, বাংলাদেশে 5 জন ছিলেন, আমি তাদের মধ্যে একজন ছিলাম. তো এই কাজটা করতে গিয়ে আমি সবসময় যখন থেকে আসলে কাজ করা হয়, আমার প্রথম ছবিতে বাংলাদেশ নিয়েই কাজ করা, সেকেন্ড ছবি থেকে সত্তা থেকে আমি আসলে প্ল্যানটা এরকম ছিল যে দুই বাংলা যদি এক হয়ে আমাদের তো একটা ব্যাপক দর্শকের জায়গা আছে, তো সেখান থেকে দুই বাংলাকে এক করে আমি মনে করি যে একটা কাঁটাতার কখনো দুই বাংলার আবেগ, অনুভূতি বা ভাষাকে আলাদা করতে পারে না. তো সেই একটা চেষ্টা আমার কাজের মধ্যে রাখার চেষ্টা করি আমি, এবং সেটা অব্যাহত থাকবে. এন্ড সেটা তুমি করো, তোমার সত্তা যারা দেখেছে সেটা তারা বুঝতে পারে. আমি একটা ছোট কথা তোমাকে জিজ্ঞাসা করব, তোমার এই পয়েন্টেই এতটা বড় হয়েও, মানে এত ভালো কাজ করেও তুমি এতটা গ্রাউন্ডেড কিভাবে থাকো? এত হাম্বল? না একদম না. আমরা আসলে কাজ শুরু করেছি এবং আমরা তুমি এটা তোমারও বিনয়, কারণ তুমি আমাদের খুব স্নেহের. এখানে যে 3 জন আমরা আছি, আমি মনে করি যে আমাদের সবারই স্নেহের তুমি, এবং সত্যি তোমাকে নিয়ে আমরা আশাবাদী এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে একটা ভালো সময় তোমার জন্য নিশ্চয়ই আসবে যদি থমকে গেল. এবং আমি যেটা আসলে কথা বলছিলাম যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে এটা হঠাৎ করেই করোনার কারণে একটা বড় আকারে থমকে গেছে. যে আমি প্রথমে যদি গণমাধ্যম নিয়ে কথা বলি, আমি একটা টিভিতে কাজ করতাম, জি টিভি বলে একটা টেলিভিশন. এখানে একজন মন্ত্রী ওটার মালিকানায়, এবং সম্প্রতি দেখা গেল যে সেখান থেকে 15 জনকে কোনো কারণ ছাড়াই তারা ছাঁটাই করে দিলেন.
হ্যাঁ, আমি এই পয়েন্টে একটু যাব কল্লোল ভাই, আমার এই তো আমি একটা করে আসছি, আমি একটা করে এটা একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এখানে বেশ কয়েকটা টেলিভিশন তারা তাদের কর্মীদের কিন্তু ছাঁটাই করে দিল, যেখানে যারা প্রত্যেকটা চ্যানেলের মালিক কিন্তু একজন রিচ ম্যান, তারা কিন্তু চাইলেই পারেন যে কিছু মানুষের পাশে দাঁড়াতে, কিন্তু তারা কি করছেন যে গণমাধ্যমের এমনি একটা দুরবস্থা, তার মধ্যে তারা কি করলেন, এই মানুষগুলোকে চাকরিচ্যুত করলেন। তার মানে মানুষগুলো একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে, এবং এটা নিয়ে তাদের কোনো দায়বদ্ধতা, কোনো ধরনের জবাবদিহিতা, কোনো ধরনের অপরাধ বোধ, কোনো কিছু আসলে কাজ করছে না। এটা মানে বাংলাদেশের অবস্থাটা এরকম। এবং আমি ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলবো যে আমাদের যখন একে একে সব সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আজ থেকে 10 বছর আগে আমাদের সিনেমা হল ছিল 1250 বাংলাদেশে, সেখানে এখন সিনেমা হলের সংখ্যা মাত্র 80। ফলে একটা ছবি 2 কোটি টাকা দিয়ে বানিয়ে নির্ঘাত লস। ফলে আমরা একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। আমাদের ওপার বাংলার যারা বন্ধুরা আছে তাদেরকে নিয়ে আমরা 2 বাংলাকে এক করে একটা ভালো কিছু করার একটা প্ল্যানিং কিন্তু হচ্ছিল, এবং আমরা এগোচ্ছিলাম। আমি একটু বলতে চাই কল্লোল ভাই একটা পয়েন্টে, তুমি খুব একটা অসাধারণ পয়েন্ট বলেছো, যে এই যে যারা রিচ ম্যান, আমার লাস্ট শোতেও যারা দেখেছে তারা জানে, আমি এই রিসেশন, এই যে লোককে বের করে দেওয়া, এটার পক্ষপাতিত্ব একদম করি না আমার সাথে। আমি বিশ্বাস করি যে একজন কারোর আন্ডারে কাজ করছে, সে একজন এমপ্লয়ি, সে কিন্তু আজকে তার ভরসায় করোনার কালে একটা মানুষ কোথায় চাকরি খুঁজতে যাবে, কোথায় খাবার খুঁজতে যাবে, একটা বাড়ি আছে, তাকে ইএমআই দিতে হবে, তা সে কোথায় যাবে আজকের দিনে দাঁড়িয়ে? কল্লোল ভাই একদম ঠিক কথা বলেছে যে এটা করা উচিত নয়। লাস্ট ডে আমার একজন বন্ধু ছিলেন আমার শোতে, তিনি বলেছিলেন যে যদি প্রত্যেকজন নিজের কোম্পানির যারা মালিক আছে তারা যদি তার এমপ্লয়িজদেরকে নিয়ে বসে, এবং রিনিতা দিও একটা অ্যাড এজেন্সি চালায়, রিনিতা দির আন্ডারে বহু লোক কাজ করে, আমি সবাইকেই বলছি যে যদি তারা এই করোনার সময়টা যদি চলে যাবে, আমি মনে করি কি এই করোনার সময়টা চলে যাবে, যে কতটা দিয়ে দিচ্ছে এই কতটা কিন্তু শুকাবে না। তিনি যেটা দিয়েছেন, তিনি বলেছেন যে আমি যদি একদমই আমি একটা কথা বলি, যে এই যে তাদেরকে নিয়ে যদি বসে তাদেরকে বলে যে দেখো তুমি আজকে সাপোজ 100 টাকা নিচ্ছ, তুমি 80 টাকা নাও, 20 টাকা কোম্পানির লোককে তুমি কম নাও, ঠিক আছে? সেই টাকাটাতে কিন্তু আমি 20 করে কিন্তু আমি আরো 5টা লোকের কাছ থেকে নিয়ে কিন্তু আমি আরেকটা লোককে কিন্তু আমি বাঁচাতে পারবো আমার কোম্পানি, তাহলে কিন্তু তাকে আমি তার বাড়িতে খাবারটা তুলতে পারবো। তো দিস ইজ দ্য সলিউশন। এইভাবে মানবতা দেখানোর এটাই কিন্তু সঠিক সময়, আমি মনে করি কি মানবতার জায়গাটা আমরা হারিয়ে যাচ্ছি। সঠিক সময় কিন্তু এইটা আমি সেই জায়গাটাতেই ল্যাক করছি। আমি কল্লোল ভাই ওপার বাংলায় আছে, এখানে সুদীপ আছে, রিনিতা দি আছে, আমার শোতে আমরা খুব মন খুলে কথা বলতে পারি। এখানে কোনো মানে শোটার নামটাই তাই টকিং স্ট্রেট উইথ সন্দীপ, স্ট্রেট কথা বলা যায় এখানে। আমি মানবতার কথায় আসবো, সুদীপ আর রিনিতা দি জানবে, নিউজটা আমি জানি না কতজন জানে, আমি লাস্ট শোতেও বলেছিলাম আমার থেকে কিছুটা দূরে সাউথ কলকাতা একটা জায়গায়, আমি জায়গাটার নাম নেব না, তো সেখানে আমি শুনতে পেয়েছি যে একজনেরকে ধরা হয়েছে যে তার জ্বর হয়েছে, তাকে সোসাইটির লোক প্রহার করে বের করে দিয়েছে সোসাইটি। আমাকে বলতে দাও, বের করে দেওয়া হয়েছে, তো আমরা কি কোনো জায়গা থেকে মানবতাটা হারিয়ে ফেলছি? আমার দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে রিসেন্টলি। একজন খুব স্বনামধন্য গায়িকা বসেছিলেন আমার শোতে, তো তিনি বললেন যে তার কমপ্লেক্সে এটা ঘটেছে, তার কমপ্লেক্সে একজনের বাড়িতে একজন কাজ করে ঠিকেজি, তার জ্বর হয়েছে, তাকে রাতারাতি বের করে দেওয়া হয়েছে, বস্তিতে সে থরথর করে কাঁপছে। হ্যাঁ, তার কিন্তু কোভিড-19 কারোর হয়নি, তাকে, এবং তখন বস্তির লোকেরা তাকে রাতের খাবার দিয়েছে। এন্ড পরবর্তীকালে সেই মানুষটি একটা হসপিটালে, অবশ্যই সরকারি হসপিটালে তাকে দেওয়া হয়েছে, আর দেখা গেছে তার নিউমোনিয়া হয়ে গেছে বৃষ্টির রাতে থেকে। তো আজকে কি মানুষ তার মানবিকতা বোধ হারিয়ে ফেলছে? এইটা নিয়ে যখন ফেসবুকে কথা উঠেছে, কিছু লোক বলেছে আপনি বাঁচলে বাপের নাম। হোয়াট ইজ দিস? এখানে তো মানুষ একা বাঁচতে পারে না, মানুষ একা বাঁচতে পারবে না। আর কোভিড-19 বুঝিয়ে দিয়েছে যে মানুষকে একসাথে বাঁচতে হবে, মানুষকে মানুষের সঙ্গে বাঁচতে হবে। আমি প্রত্যেকের কাছে যাব, যে প্রত্যেকের ভিউ পয়েন্ট কি। আমি কল্লোল ভাই থেকে শুরু করে আমি সুদীপের কাছে যাব আর রিনিতা দির কাছে যাব। প্লিজ কল্লোল ভাই আগে স্টার্ট করো, তুমি বলো এটাতে কি ভিউ পয়েন্ট বাংলাদেশে কি। বাংলাদেশের যে অবস্থাটা সেটা হচ্ছে যে মানবতার জায়গাটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে, যে আমাদের এখানে একজন ভিক্ষুক তার সঞ্চিত 10,000 টাকা কিন্তু তুলে দিয়েছে, ভাবা যায়, সরকারের হাতে তুলে দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তার মানে কি, হি হ্যাজ রেজড টুডে ইন মাই শো, যে একটা ভিক্ষুক 10,000 টাকা তুলে দিয়েছে। আর কেরালাতে আমাকে এটা বলতে দাও, কেরালাতে দুজন স্বনামধন্য ব্যক্তি গভর্নমেন্ট ফান্ডে দিয়েছে 1 টাকা
একজন ভিক্ষুক 10,000 টাকা তুলে দিচ্ছে, তার মানে আজকে টাকার ব্যাপারটা ম্যাটার করছে না, ব্যাপারটা হচ্ছে মানবিকতা, মনটা, মানুষের মনটা দৃষ্টিভঙ্গির ব্যাপারটা বুঝতে হবে, দৃষ্টিভঙ্গি, ভিশন। আজকে করোনা কিন্তু ছাড়ছে না, এটার জন্যই আমাদেরকে ছাড়ছে না, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। প্লিজ কন্টিনিউ কল্লোল ভাই, খুব ভালো পয়েন্ট বলেছেন। এবং আমি আমার অবস্থান থেকে যেটা করি, আমাদের এখানে ফোন থেকে টাকা ট্রান্সফার করা যায়, তো আমি খোঁজ নিচ্ছি যে আমার বন্ধুরা যারা ওপেন প্লেসে না, আমি গোপনে খোঁজ দিচ্ছি যারা কারা কেমন আছে, সেখানে আমি কিন্তু তাদের একটু একটু করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। তার মানে কি যে আমি মনে করি যে এখন সময়টা হচ্ছে আসলে মানবতার বোধ জাগ্রত করার, মানবতা দেখানোর সময়। তো আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই বোধের জায়গাটা আছে বলেই বিভিন্ন মানুষ ব্যক্তি উদ্যোগে দিচ্ছে। সরকারের জায়গা থেকে আমরা এক ধরনের আন্তরিকতা দেখতে পাচ্ছি, কিন্তু যে ওয়েতে একটা ডিস্ট্রিবিউশনটা হচ্ছে প্রপার মানুষের কাছে পৌঁছাচ্ছে, ওই অর্থে যাদের কাছে খুব পৌঁছানো উচিত সেই মানুষদের খুব বেশি পৌঁছাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আর এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির কথা বলবো, যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির মানুষগুলো হয় কি যে আসলে তারা লজ্জার কারণে, একটা আত্মসম্মান বোধের কারণে না কাউকে বলতে পারে না। এক্স্যাক্টলি কল্লোল ভাই, আজকে আমার শোতে যে কটা পয়েন্ট আমি মানে পরবর্তীকালে আনতাম সেগুলো দিয়ে দিচ্ছে আমাকে। আমি এই প্রশ্নটা দেবো, আমি একটু কল্লোল ভাই তোমার থেকে আমি একটু সুদীপের কাছে যাচ্ছি এই প্রশ্নটা নিয়ে। আমাদের এখানে লোয়ার মিডল ক্লাস আছে সুদীপ, তুমি খুব ভালোভাবে আমাদের পপুলেশন জানো। কিছু কিছু মানুষ আছে যারা এখন অব্দি বলতে পারছে না মুখ ফুটে যে আমার ঘরে চাল নেই। আমার সঙ্গে একজন, আমাকে শেষ করতে দাও, লেট মি কমপ্লিট। আমার সঙ্গে একজন বসেছিলেন, তিনি একজন মানে আমাকে পার্সোনালি বলেছে যে আমাকে এই প্রশ্নটা তুমি শোতে জিজ্ঞাসা করো না। তা আমি তাকে জিজ্ঞাসা করিনি, কিন্তু আমি পরে তাকে ফোন করে তাকে আমি হেল্প করেছিলাম। সেটা আমি বলতে চাইছি না ওপেন ক্যামেরাতে তার নাম কি। তিনি একজন ইনস্ট্রুমেন্ট প্লেয়ার, ইনস্ট্রুমেন্ট বাজায়। তো সে বলছে যে আজকে ইভেন্টসের দশা যে জায়গায় পৌঁছে গেছে, আমরা জানি না যে কবে ইভেন্ট হবে, কবে কি খুলবে, কবে আমি গান বাজনার অফার পাবো, বা কবে কি শোজ হবে। তো আমি তো গিয়ে বিপিএল লেভেলে নিজেকে নামাতে পারছি না, বিলো পভার্টি লাইনে। আমি তো বিপিএল নই, তাহলে আমি সরকারের রেশন পাবো না, তাহলে আমার কি হবে? আজকে কিন্তু এইখানে যদি মানুষের পাশে না দাঁড়ায়, আমি বলেছিলাম যে প্রত্যেকটা ব্লকে একটা করে লোক, এটা কিন্তু রাজনৈতিক এজেন্ডা থেকে আমি বলছি না, আমি এইটা বলছি যে প্রত্যেকটা ব্লক থেকে একটা করে মানুষ, সে একটু ব্লকের খোঁজ খবর রাখলো, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর রাখলো, তার যদি কিছু লাগলো মানুষের জন্য হেল্প করলো, এতে কিন্তু ইউনিটিটাও বাড়ে। আজকে সরকারকে এ বলবে রাজ্য সরকার করছে না, এ বলছে কেন্দ্র সরকার করবে না। রাজ্য সরকার কেন্দ্র সরকারের ব্যাপার নয়, বা এটা কোনো সরকারের ব্যাপার নয়। পাশের যদি বাড়িতে কেউ মরে যায়, তখন কিন্তু তুমি সময় পাবে না যে কোনো একটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার ফোন করে তাকে হেল্প করার মতো। আজকে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি সুদীপের কাছে যাবো, সুদীপের ভিউ পয়েন্ট কি প্লিজ সুদীপ। যে সিনারিওটা আমরা এখন দেখতে পাচ্ছি, সুদীপের কাছে যাবো। সুদীপ শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সিনারিওটার কথা সন্দীপ বললো, বা যে সিনারিওর কথাটা কল্লোল দাও বললো, সেটা তো খুব সত্যি কথা। এখানে অনেকেই আমরা বলতে পারছি না আমাদের প্রবলেমের কথা, মানে যারা বিলো পভার্টি লেভেলে রয়েছে তাদের কাছে হয়তো সাহায্য, সবার কাছে সাহায্য পৌঁছাচ্ছে না, এটাও একটা ফ্যাক্ট। কিন্তু অনেকের কাছে সাহায্য পৌঁছাচ্ছে, কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির ক্ষেত্রে দিস ইজ এ প্রবলেম যে তারা বলতে পারছে না। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে বিভিন্ন জায়গায় যে ত্রাণ দেওয়া হচ্ছে বা হেল্প করা হচ্ছে, আমি ত্রাণ বলবো না, যে হেল্প করা হচ্ছে, সেখানে না কতটা এই মানবিকতার কথা কল্লোলদা বললো এবং সন্দীপও বললো, তো কতটা মানবিক খাতিরে দিচ্ছে তার থেকেও বেশি যে আমি হেল্প করছি সেটা জাহির করার জন্য এই যে ভিডিও, এই যে ক্যামেরা করা হচ্ছে, মানে ক্যামেরায় ছবি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, সেটা কিন্তু একটা মারাত্মক দিক। কারণ আমি ব্যক্তিগতভাবে জানি যে এমন কিছু জায়গায় এই খাবার দেওয়া হচ্ছিল বা খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছিল যেখানে মানুষ কিন্তু সাহায্য নিতে যায়নি। তাদের বক্তব্য হচ্ছে যে ওখানে ছবি তোলা হচ্ছে, ওখানে ভিডিও করা হচ্ছে, মানে সেই মানুষগুলো। আমি সুদীপকে একটু ইন্টারাপ্ট করবো। সুদীপ, তুমি একটা অসাধারণ পয়েন্ট আমার শোতে, আজকে শোটা খুব ভালো হচ্ছে, একটা অসাধারণ পয়েন্ট তুমি তুলেছো যে ফটো সেশন, এটাতে দুরকম মানুষ দুরকম আমাকে প্রতিক্রিয়া দিয়েছে। আমার পয়েন্টটা ক্লিয়ার হবে। আমি কিছু ছবি তোলা, মানে একজন সেলিব্রিটি, আমাকে এটাই বলতে দাও, আমাকে একটা ছোট জিনিস তোমাকে বলে দিতে দাও, তারপর তুমি বলো। আমাকে দুরকম মানুষ দুরকম প্রতিক্রিয়া দিয়েছে। তারপর ধরো আমি আমার এরিয়াতে প্রচুর হেল্প করেছি, আমি কোনো ছবি দেইনি, বাট আমি কিন্তু যারা ছবি দিচ্ছে তাদের বিরোধিতা করছি না। আমি বলতে চাইছি যে ধরুন অ্যাক্টর অ্যাক্ট্রেস হোক বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হোক বা যে মানে ডিরেক্টর হোক বা অ্যাড মেকার হোক বা যারা যে প্রফেশনে আছে থাকুক, তারা যদি মুখে মাস্ক লাগিয়ে প্রথম কথা রাস্তায় নেমে যদি মানুষকে খাবার দেয়, সে নিজের পাবলিসিটি চাইছে না,
সে চাইছে এই ছবিটা দেখার পরে আলাদা লোক মোটিভেট হয়ে আমার মতো নেমে আরো 10 জনকে হেল্প করুক। দ্যাট ইজ মাই পয়েন্ট। এবারে আরেকটাও পয়েন্ট যেটা সুদীপ ঠিক বলেছে, কিছু কিছু লোক আনঅ্যাওয়্যার ভাবে মাস্ক খুলে মুখের মধ্যে হেসে কোনো কিছু প্রিকশন না নিয়ে ছবি তোলার জন্য করছে। আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা কিন্তু এটা করবেন না, কারণ এটা ছবি তোলার জন্য ফটো সেশন চলছে না। আপনারা নিজেদের লাইফটাও রিস্কে নিচ্ছেন, আর আপনার ফ্যামিলির লাইফকেও রিস্কে ঢালছেন, নিয়ে যাচ্ছেন, আর আপনার কলোনি মানে আপনার সোসাইটিকেও আপনি শেষ করাতে চলেছেন। কারণ একটা করোনার সংক্রমণ কতটা হয় আজকের দিনে দাঁড়িয়ে সায়েন্টিস্টরা প্রেডিক্ট করতে পারছে না। যে আগে ছিল হচ্ছে 1 জন থেকে 10 জনে যায়, কিন্তু এইটার কোনো প্রেডিকশন রেট নেই যেটা 1 জন থেকে কত জনে একটা ভাইরাস ছড়িয়ে যেতে পারে। তো আমাদেরকে প্রিকশনটা নিতে হবে। শুধু প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমি ছবি তুলছে যারা, I'm not against of যে you are taking picture and you're posting it in your social media. See, being a celebrity মানে কি, তাদের কোনো একটা ট্রেন্ড তো সাধারণ মানুষে ফলো করে। আমাকে যদি আজকে 4 জন লোকে আমার কথা যদি মানে, তাদের মধ্যে একজন যদি এগিয়ে এসে আমি যেটা করছি, যেটা ফর দ্য সোসাইটি, ফর দ্য সেক অফ দ্য সোসাইটি আমি যেটা করছি সেটা যদি করে, সেই হেল্পটাও অনেক। তো একজন সেলিব্রিটিকে যখন প্রাণ দিচ্ছে, হেল্প করছে, আমার অবভিয়াসলি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা উচিত। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ওই মানুষগুলো ছবি তোলো না, যে মানুষগুলোকে আমি একটু যোগ করতে চাই সুদীপ, আমি একটু যোগ করতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে একজন সেলিব্রিটি সে বা একজন শিল্পপতি তিনি যে টাকাটা দিচ্ছেন বা একটা সাহায্য দিচ্ছেন, সেখানে কি উনি কিন্তু নিজের অজান্তেই বা জেনেই উনি কিন্তু আরো সংক্রমণটা উনি ছড়িয়ে দিচ্ছেন। এটা যদি না করে উনি ধরেন একটা ঘরের মধ্যে 20টা প্যাকেট তৈরি করলেন, 20টা প্যাকেটের ছবি তুললেন, এই 20টা প্যাকেট তার একটা সেক্টরের 20 জন লোককে পাঠালেন, তাইলে কি মানুষ দেখলো কি যে 20 জন লোককে সে হেল্প করেছে? তা না, একটা 1 কেজি চাল দেওয়ার জন্য 30 জন লোক, ওটা তো আরো করোনার ঝুঁকিটাই বাড়িয়ে দিচ্ছে। এই যে সমাগম, এই যে একটা দল বেঁধে যাচ্ছে, সমাগমটাকে বন্ধ করতে হবে। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আমি একটু রিনিতাদির কাছে যাব। রিনিতা ব্যানার্জি অ্যাবসলিউট কোম্পানির উনি কর্ণধার, আমি ওনার অ্যাড এজেন্সি, সেটা বহু বছরের অ্যাড এজেন্সি, আমাদের এখানকার খুব স্বনামধন্য একটা অ্যাড এজেন্সি, সেখানে আমিও কাজ করেছি এবং বড় বড় অ্যাডস উনি বানিয়েছেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফিউচার অফ অ্যাড ইউ আর সিইং রাইট নাও? দেখো তুমি এটা কোশ্চেনটা শেষ হয়নি, লেটস বি ফিনিশ। হোয়াট ইজ দ্য ফিউচার অফ অ্যাড ইউ আর সিইং রাইট নাও? সেকেন্ড কোয়েশ্চেন, করোনা ওঠার পরে কিন্তু অ্যাড এজেন্সি ফ্লারিশ করবে না, ফিল্ম ইন্ডাস্ট্রিও ফ্লারিশ করবে না, বা পিআর এজেন্সিও ফ্লারিশ করবে না। সো তুমি তোমার স্টাফদেরকে কিভাবে ভাবছো যে হ্যাভ টু মেনটেন, মানে হাউ আর ইউ থিঙ্কিং অফ মেনটেনিং দেম? আমার কাছে দুটো প্রশ্ন তোমার কাছে, রিনিতা ব্যানার্জি। আচ্ছা সন্দীপ, প্রথমত তো অ্যাডভার্টাইজিং নিয়ে আসি। প্রত্যেক অর্গানাইজেশনের জন্যই দ্যাট ইজ দ্য লাস্ট প্রায়োরিটি, মানে সবকিছু ফুলফিল হয়ে যাওয়ার পর অ্যাডভার্টাইজিংটা আসে। এবং বিকজ অফ দ্য লকডাউন, বিকজ অফ দ্য করোনা এফেক্ট, স্বাভাবিক the economy has gone down, therefore advertising অবধি একটা কোম্পানি পৌঁছতেই হয়তো পারবে না আগামী কিছু মাস ধরে বা কতদিন আমরা জানি না। তাই জন্য কিন্তু আবার সেটাও বলা যায় না যে অ্যাডভার্টাইজিং হবে না, কিন্তু আমাদেরকে নতুন করে ভাবতে হবে। দেখো, আমরা সবাই একটা নতুন কালকের দিকে এগোচ্ছি, কারণ এই লকডাউনটা খোলার পর আমাদের নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি, অফিসিয়াল ডে অ্যাক্টিভিটি, অফিসিয়াল যেই রুলস রেগুলেশন, যেইভাবে জিনিসপত্র হতো, একটা কাজ হতো, একটা মিটিং হতো, একটা কনসেপ্ট হতো, তার উপরে কাজ হতো, গোটা ব্যাপারটাই কিন্তু পাল্টাতেই হবে। and change is life, so I am a very positive person. Change is life and we will go by the change. আজকে you have said a very very vital point ki change is life and we will go by the change. এটা খুব ভালো পয়েন্ট। আরেকটা কথা আমি অ্যাড করব, সবাই বলছে যে টেলিভিশন ইন্ডাস্ট্রি না হোক, ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে, অ্যাড এজেন্সি শেষ হয়ে যাবে, এটা সবার এখন একটা মুখের কথা। আমি একটু এখানে বলতে চাইছি পয়েন্ট। অ্যাড এজেন্সির আমি কথা বলবো। প্রথম কথা হচ্ছে কর্পোরেট যারা আছে, যারা অ্যাড করাতো, তাদেরকেও কিন্তু নতুন করে স্টার্ট করতে হবে। যদি কেউ ভাবে যে আমার পুরনো অ্যাডে চলবে, সেটা কিন্তু নয়। হয়তো বাজেটটা কমে যেতে পারে, বাট কোনো কিছুরই কিন্তু শেষ নয়। যেটা রিনিতাদি বললো যে একটা কিছু চেঞ্জ হবে, বাট সেটা কিন্তু শেষ হবে না। ভেরি ভাইটাল পয়েন্ট শি হ্যাজ মেনশন। একদম। আর দেখো আমার ক্ষেত্রে
সিনেমার ক্ষেত্রেও তাই, যে সিনেমাটাও কিন্তু লোকেরা বলছে হল বন্ধ হয়ে যাবে, কেউ আর যাবে না, গ্যাদারিং হবে না। আমি এই প্রশ্নটা কল্লোল ভাইয়ের কাছে যাব, বাট আমি ছোট্ট করে একটু আনসার দিয়ে রাখি, যেটা আমার মনে হয় ব্যক্তিগত পার্সপেক্টিভে, যে হয়তো মিডিয়ামটা একটু চেঞ্জ হবে, মানে হলে কিছু রেস্ট্রিকশনস আসবে, সেগুলোকে মেনে চলতে হবে, কিন্তু কখনো কিন্তু কিছু বন্ধ হবে না। আমার মনে হয় যে দেশে ভারতের প্রধানমন্ত্রী যখন বলেছিল যে আপনারা সবাই, অনারেবল পিএম বলেছিলেন যে আপনারা সবাই মোমবাতি জ্বালান, সেখানে আমরা দেখেছিলাম মিছিল হয়েছিল, সবাই জানে, মাথায় মধ্যে ইয়ে লাগিয়ে, ওই মানে ফানুস লাগিয়ে ফানুস উড়েছিলাম। অ্যান্ড সুদীপ জানে আমার বাড়ির আশেপাশটা, এমনকি সুদীপেরও বাড়ির আশপাশটা, সব জায়গাটায় একটা মনে ছিল কালী পূজার রাত। তার মানে মানুষকে বেঁধে রাখা হয়েছে, মানুষের মধ্যে কিন্তু ওই তৃষ্ণাবোধটা, ওই ক্ষুধাটা আছে সিনেমার প্রতি। যদি হল বাই চান্স খুলে যায়, মানুষ এরকমও কিন্তু হতে পারে। আমি প্রডিউসারদের যারা আমার দেখছে এই লাইভটা বা আমার এই প্রোগ্রামটা, আমি তাদেরকে বলবো আপনারা কিন্তু নেগেটিভ ভাববেন না, পজিটিভ কিন্তু হতে পারে, মানুষ কিন্তু ঝাঁপিয়ে হলমুখও হতে পারে। আমি এটা একটা পজিটিভ আমার বার্তা দিলাম। এবার আমি নিমিতার দিক থেকে যাচ্ছি। আচ্ছা সন্দীপ, যেহেতু তুই হল নিয়ে শুরু করলি, আমি একটু আমার যেটা বলছিলাম সেটা ছেড়ে আমি একটু হলের দিকে আগে যাই। হ্যাঁ, তুমি আগে তোমারটা বলে নাও, দেন ইউ উইল কন্টিনিউ উইথ দ্য হল। আমি তোমাকে আগে তোমার জায়গাটা দেবো। হলটা জাস্ট টাচ করে দিই, কারণ কল্লোল দাও অলরেডি হল নিয়ে বলেছেন যে 1250 থেকে 80-তে নেমে এসেছে। তো এটা করোনার জন্য নয়, কিন্তু শুধুমাত্র হল প্রসেসটা ওয়াজ ইন আ ডিক্লাইন। এবং যদি আমরা সবাই দেখি যে আইনক্স আজকে কতজন আমরা এফোর্ড করতে পারি, মানে সাধারণ মানুষেরা সিনেমা হলে যায় না, ঠিক আছে? Therefore হলের শ্রোতা মানে was already in a decline, ঠিক আছে? That was like a luxury more than cinema. That is a luxury. সিনেমা, যারা সিনেমা ভালোবাসে তারা কিন্তু মোবাইলেই সিনেমা দেখছে, তারা একদম খুঁজে বার করে নেবে। আমি এই পয়েন্টটাতে কিছু এনে দিতে হবে না। এই পয়েন্টটাতে আমি এখানে একটা পয়েন্ট বলতে চাই, সিনেমা কোনোদিন বন্ধ হবে না, হতে পারে না। কোনোদিন বন্ধ হবে না, নেটফ্লিক্স হইচই প্ল্যাটফর্মে চলে আসবে। আমি কল্লোল ভাই আর রিনিতা দিকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আমি সুদীপের কথা শুনি। বড় পাবলিক ডিমান্ড, এই সাবস্টিটিউট যে ওটিটি প্ল্যাটফর্মের যে ওটিটি প্ল্যাটফর্ম গুলো রয়েছে, সেগুলো অত্যন্ত জনপ্রিয়, সেগুলো থাকবে। কিন্তু আমার যেটা মনে হয় যে বড় পর্দায় যে ম্যাজিকটা, মানে আমি ভীষণ অত্যন্ত বলতে চাইছিলাম, সেটাও থাকবে যেই দেশে ট্রামও থাকে আর সেখানে সবটাই থাকবে। আমি এটা বলেই ছাড়বো। আচ্ছা, আমি একটু বলি, সন্দীপ হলে নিয়ে যাবই আমাকে। এখানে শোনো একটা কথা বলি। আমি একটা ছোট্ট কথা বলি, আমাকে যদি অ্যালাউ করো প্লিজ। বলো। সেটা হচ্ছে রিনিতা দি একদম কারেক্ট পয়েন্ট বলেছে যে আমাদের তো হলের ব্যবসাটা একদম কম হতো, সেখান থেকে সবটাই আমাদের ডিজিটাল ব্যবসা হতো। তো আমি রিনিতা দিকে বলবো, আর কল্লোল ভাইকেও বলবো, কল্লোল ভাই যেহেতু ছবি বানাচ্ছে, সুদীপ তো প্রত্যেকটা ছবির সম্পর্কে সবই জানে। একটা ছবি রিলিজ হয়েছিল, ব্রহ্মা জানে গোপন কম্মটি, সবাই জানে ছবিটার ব্যাপারে, ইয়েও জানে, রিনিতা দিও জানে, সুদীপ তো জানেই, কল্লোল ভাইও আশা করছি জানে, বাংলা আমাদের এখানে। তো সেটা মার্চের 21 তারিখ অব্দি লোকেরা কিন্তু ওই যে আইনক্স পিভিআর এর কথা বলছো, আইনক্স পিভিআর এ গিয়েই লোকেরা লাইন দিয়ে দেখেছে। তো আমাকে বুঝতে হবে যে রিনিতা দি কোন ছবির কথা বলছে। রিনিতা দি বলতে চাইছে কল্লোলদার ছবি সার্ভাইভ করবে, কিন্তু যারা ধরে রাখো ওই যে ভুলভাল ছবি বানায়, কমার্শিয়াল ছবি বানায়, না আমি ওভারঅল একটা কথা আসি। শোনো সন্দীপ, আমি একটু বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে শোনো মানুষের বেসিক নিডস এর জায়গাটা তার খাদ্য, তারপরে তার চিকিৎসা, তার বাসস্থান, তাই না? এইগুলো থাকবে। এন্টারটেইনমেন্ট কিন্তু 10 বা 11তে গিয়ে চিন্তা করো। তো মানুষ অর্গানাইজেশনের জন্য অ্যাডভার্টাইজিং, হ্যাঁ, যেখানে রাইট একদম তাই, যেখানে ভাইয়ের হাত ধরছে না ভাইরাসের জন্য, যেখানে মানুষ বাসে ট্রামে উঠছে না, ঘর থেকে বেরোচ্ছে না, দোকানের একটা কিছু নিচ্ছে, সেটাকে স্যানিটাইজ করছে, সেটাকে ব্যবহার করছে, সেখানে সিনেমা হলে যাওয়ার মতো এই পরিবেশ কবে নাগাদ তৈরি হবে? আগে স্বাভাবিকতা আসুক, পরে মানুষ এটা প্ল্যান করবে। এটা অনেক পরে, ততই না আমরা কতটুকু থমকে থাকবো। এই যে ধরো আমাদের এখানে শাকিব খান, যে 2 বছর টাইম লাগে, 2 বছর পরে তার ক্যারিয়ার কি এখানে থাকবে না, নতুন একজন চলে আসবে।
তো সেই যে আশা, সেই প্রসেসের মধ্যে আমরা আছি কিনা, একজন মানে যারা পর্দার পিছনে, তার মানে এই না যে শেষ হয়ে যাবে, কল্লোল শেষ ভাই, হয়ে যাবে। কল্লোল ভাই, কিছুই আমি শেষ হবে কল্লোল না। ভাইকে, Revolution কল্লোল হতে ভাইকে পারে। একটা আজকে প্রশ্ন যদি করবো, 1250 কল্লোল থেকে ভাইকে 80 রিনিতা হতে দি, পারে, সেটা হয়তো রিনিতা দি, 1250 থেকে 10 হবে, 250 হতে পারে, না 250, 10টা কিন্তু থাকবে। 250 হয়ে যেতে পারে। আমি 250 হয়ে যেতে পারে। রিনিতা দির পয়েন্টে একটা কথা বলবো ছোট্ট করে কল্লোল ভাইকে। আজকে ধরো আগে এক সময় ছবি যেটা হতো সেটা সবাই করেছে, আমাদের এখানে প্রসেনজিৎ চ্যাটার্জিও করেছে, এক রকমের ছবির স্টাইল ছিল। সেই স্টাইলটা কিন্তু আস্তে আস্তে জনতাই চেঞ্জ করিয়েছে মানুষকে। এটা মানুষের রুচির সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়েছে। তো আজকে ধরে রাখো করোনার জন্য একটা চেঞ্জ আসবে, বাট তার মানে এই নয়, আমার সাথে এটাই বক্তব্য যে কোনো কিছু শেষ হবে না, হলও থাকবে, সবই হবে। আমরা তো আশাবাদী মানুষ, আশা নিয়ে বাঁচতে চাই, কিন্তু বাস্তবতা, আমি কথা বলছি বাস্তবতা, বাস্তবতা নিরিখে যে মানুষগুলো এখন আছে তারা আসলে কতটা টিকে থাকতে পারবেন। যেমন গতকাল একজন সাংবাদিক এখানে মারা গেছেন, আজকেও মারা গেছেন, বা যারা আমি যেটা নিয়ে আমরা কথা বলছি, যে আমরা কথা বলছি যে আমাদের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা আজকে অভাবগ্রস্ত এবং করোনার জন্য কাজহীন হয়ে পড়েছে, তাদের যে অবস্থাটা, এটা নিয়ে আমি কথা বলতে চাই। আমি অবশ্যই আশাবাদী মানুষ, আমি জানি যে, এবং আমি ওটাই বুঝতে চাই যে আগামীতে এমন একটা সময় আসছে যখন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে, ভালোভাবেই করবে, কিন্তু সেটা কবে, ততদিন এই মানুষগুলো সার্ভাইভ করতে পারবে। আমি একটা জিনিস বলতে চাইছিলাম, সরি টু ইন্টারাপ্ট, যেটা আমাদের প্রথম কোয়েশ্চেনেরই আনসার ছিল যে অ্যাডভার্টাইজিং ও যেমনি শেষ হবে কি হবে না। দেখো, অ্যাডভার্টাইজিং এর দরকার, প্রয়োজনটা থাকবেই, থাকতে হবেই, কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্টস গুলো কেমন হবে সেইটার মধ্যে একটা চেঞ্জ আসবে। ফর এক্সাম্পল সন্দীপ দেখ, আজকে আমার 4টে ক্লায়েন্টই হয়তো চাইছিল যে একটা শুট করে, একটা একটা তাই করে, একটা এরকম চাইছে একটা ফিল্ম, কিন্তু বিকজ অফ দিস প্রবলেম, বিকজ অফ দ্য লকডাউন, বিকজ অফ দ্য ভাইরাস, এখন বিকজ অফ এটা এমনি না যে এটা আজকে কি কালকে কি এখানে কি সেখানে, ইট ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক। প্লাস আমরা আজকে ইন্ডিয়াতে আসার অনেক আগেই আমরা তার লক্ষণ কি, তাতে কি করতে হয়, কি না করতে হয়, আমরা কিন্তু সবকিছু নিয়ে পরিচিত, বিকজ অফ থ্যাঙ্কস টু মিডিয়া। সেই জন্য আমরা অলরেডি জানি যে এটা পসিবল না। সেই সব দেখে, মাথায় রেখে আমাদের অ্যাডভার্টাইজমেন্টস গুলো ডিজিটাল হবে, কিন্তু ধরন অফ অ্যাডভার্টাইজমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। আজকে আমরা আমি আরেকটা পয়েন্ট তোমার সাথে অ্যাড করব, রিনিতা দি, আমি আরেকটা পয়েন্ট তোমার সাথে অ্যাড করব। সাপোজ ধরো তোমার যে তুমি বলতে গেলে ধরনটা চেঞ্জ হওয়া মানে গ্র্যান্ডারটা চেঞ্জ কমে যেতে পারে। সাপোজ ধরো আজকে তুমি গ্র্যান্ডার দ্যাট ইজ মানে টাকার, দ্যাট ইজ নট অনলি গ্র্যান্ডার, মানে টাকার হিসেবে সবকিছু হয়। আজকে একটা অ্যানিমেটেড ফিল্ম ইজ প্রিটি মাচ এক্সপেন্সিভ অ্যাকর্ডিং টু দ্য ইকোনমি ইট উইল রান। একটা অ্যানিমেটেড ফিল্ম অনেক ধরনের হতে পারে। একটা তুই 10 সেকেন্ডের ফিল্ম তোর 50,000 টাকাতেও হতে পারে, আবার 50 লাখ টাকাতেও হতে পারে, 1 কোটি টাকাতেও হতে পারে, এন্ড মোর। তো আজকে আমাদের, আমি বলছি শুট রিলেটেড জিনিস, মানে যেখানে অ্যাসেম্বলিং অফ পিপল হবে একসাথে 10 জন, মানে এই ইন্ডিভিজুয়াল লোকের কাজে যেটা এফেক্ট করবে। তাই জন্য আমার মানে সাজেশন হবে যে সবাইকে সেই সাজেশন হবে যে থিংক আমি এই পয়েন্টে there has to be a way out। আমরা যেটাই করে এসেছি, সন্দীপ জাস্ট লেট মি ফিনিশ। হ্যাঁ বল রিনিতা দি, আপনি শেষ করেন, আমরা শুনতে চাই কথাগুলো। সেটা হচ্ছে রিনিতা দি বললো যে কোনো যেখানে মানুষ একত্রিত হচ্ছে, মানে শুটিং, সেই জায়গাটা খুব এখন আমাদের অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। তো আমি এখানে বলবো টেলিভিশন ইন্ডাস্ট্রি, আজকে সুদীপ আছে, কল্লোল ভাই আছে, রিনিতা দিও আছে, আমরা সবাই একই ইন্ডাস্ট্রির সঙ্গে মানে একদম ইন্টারকানেক্টেড কিছু না কিছু ভাবে, কেউ ডিরেক্টলি কেউ ইনডাইরেক্টলি। কিন্তু এখানে টেলিভিশন ইন্ডাস্ট্রি তো শুরু না করলে টেলিভিশন ইন্ডাস্ট্রির খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে। সেটাতেই আসছিলাম সন্দীপ, আমি সেটাতেই আসছিলাম যে একটা সময় ছিল যে আমরা শুটিং ছাড়া ভাবতেই পারতাম না, ঠিক আছে, যখন অ্যানিমেশন আসেনি,
ঠিক আছে, বা যখন অ্যানিমেশন সস্তা হয়নি, এখন নানান ধরনের অ্যানিমেটেড 2D আছে, 3D আছে, ফ্ল্যাশ আছে, অনেক রকমের জিনিস আছে। তো যখন তোমাকে এখন অনেক কিছু ভাবতে হবে, বাজেট ভাবতে হবে, হ্যাঁ, তোমার ফিজিবিলিটি ভাবতে হবে। একটা মানুষ একটা জিনিস করে বার করে দিতে পারে, বা একটা জিনিসের জন্য আমার 25 জনকে লাগবে, তো আমাকে সেই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে যেখানে মাই টিম উইল বি বিগ। ঠিক আছে, তো আমাদের এই এখন আমি বলছি সবাইকে ভাবতে হবে। কেউ হয়তো বাঁশি বাজিয়ে রোজগার করছে, এত বছর করে এসেছে, ঠিক আছে, লকডাউন আমরা আমাদের জীবনে ফার্স্ট টাইম দেখলাম, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আমি 50 বছর, সরি কিছু আমি বললাম আমাদের প্রত্যেকেরই জীবনে, না না আমি বললাম আমাদের প্রত্যেকের জীবনেই আমরা ফার্স্ট টাইম এরকম একটা দুর্বিষহ অবস্থায় পড়েছি, প্রথমবার আমরা সবাই পড়ে গেছি এরকম একটা। তো এটার মানে কি, এটার মানে কি যে আমরা না যেগুলো যা আমরা করতে থাকি, যেটা হতে থাকে ওটাকে আমরা গ্রান্টেড নিয়ে নিই, কিন্তু এই লকডাউনটা আমাদেরকে ভাবতে ফোর্স করছে যে এইভাবেই চলে এসেছে মানেই যে এইভাবেই চলবে তা কিন্তু নয়। সো কিপ থিঙ্কিং, কিপ ইনোভেটিং। নানান ভাবে একটা সেম জিনিস করা যায়। একটা তুমি মাংসের ঝোল রান্না করছো, সেটাকে তুমি 3 ঘন্টা ধরেও রান্না করতে পারো, আবার কোনো শর্টকাট রেসিপিতেও করতে পারো। তুমি প্রেসার কুকার ইউজ করে ওটাকে 20 মিনিটেও করতে পারো, আবার তুমি কড়াইতে কষতে তার মানে আমি সংক্ষেপ করি, রিনিতাদি যেটা বলতে চাইছে যে আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা আসবে, কিন্তু পদ্ধতিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। উই উইল হ্যাভ টু চেঞ্জ দ্য প্রসেস। পদ্ধতি চেঞ্জ করতে we will all change the process. আমরা, তুই ভাবনা আজকে যেই নিউজ, এই এত সুন্দর তুই প্রোগ্রামটা আয়োজন করেছিস, এটাই যদি লকডাউন না হতো, এটা কত সুন্দর একটা স্টুডিওতে বসে কত আরামে সাক্ষাতে হতে পারতো, হ্যাঁ, কিন্তু মানে এই লকডাউনটা না হলে এটাকে আমরা এইভাবে কিন্তু ভাবতামই না, ঠিক কি না? আমি একটা লকডাউনটা কিন্তু আমাদের একজন দর্শক করেছে, আমার একজন দর্শক করেছে, সে বলেছে যে তার মানে কি বলতে চাইছেন প্রত্যেকের লাইফে একটা বৃহত্তর চেঞ্জ হতে চলেছে? সবার কি লাইফে অর্থনৈতিক একটা চেঞ্জও হতে চলেছে? আজকে যারা ধনী দরিদ্র বা আমি বলবো যে বিপিএল লেভেল বা মিডল ক্লাস লেভেল, সবাই কি কোনো না কোনো জায়গায় এক হয়ে গেছে? কল্লোল ভাইকে একটু আমি জিজ্ঞাসা করবো। কল্লোল ভাই, তুমি একটু বলো। এটার কিন্তু আমি উত্তর দিতে চাইবো, তোমার রিকোয়েস্ট করব, আমি একটু কল্লোল ভাই রিতাদের কাছ থেকে শুনি, রিতাদের কাছ থেকে শুনি। না না না, কল্লোল দা আপনি বলুন, কিন্তু এটার আমিও উত্তর দিতে চাই। আমাদের এখানে নারায়ণগঞ্জ বলে একটা জায়গা আছে, গত পরশুদিন ওখানে একজন শিল্পপতি মারা গেছেন। মৃত্যুর পরে সিঁড়িতে, তার বাড়ির সিঁড়িতে তার বডিটা পড়েছিল, শুনতে পাচ্ছ? একজন শিল্পপতি মারা গেছে, তার সিঁড়িতে তার বডি পড়া ছিল। আচ্ছা, হ্যাঁ, তার ফ্যামিলির কেউ কিন্তু এগিয়ে আসেনি। উনি একজন হিন্দু ধর্মাবলম্বী এবং এলাকার একজন কমিশনার, মানে কাউন্সিলর মুসলিম, সে তার দলবল দিয়ে লোকটাকে কিন্তু সৎকার করেছে। ঠিক আছে, আবার অনেক জায়গায় আছে যেখানে একজন মুসলিম মারা গেছে, তার পরিবারের লোক যায়নি, সেখানে একজন হিন্দু তাকে কবর দিয়েছে, এরকম রেকর্ড আছে কিন্তু এখানে। তার মানে কি, ধর্ম যে এখানে তুচ্ছ, এখানে অর্থনৈতিক যে অবস্থায় থাকুক না কেন, কেউ নিশ্চয়তা করে বলতে পারছে না যে সে টাকা থাকলে বেঁচে যাবে, সম্ভব না। তাহলে একটা করোনা ভাইরাস, সেখানে এই যে আমি আমাদের এখানে কক্সবাজারে টাকার, মানুষের যে একটা টাকার গরম প্রত্যেকটাই হয়ে গেছে, তার মানে টাকার গরম চলে গেছে মানুষের। আমার কাছে অর্থ আছে, আমি একটা কথা বলতে চাইছিলাম, ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজকে আমার সাথে এটাই সবথেকে বড় ব্যাপার হচ্ছে টকিং স্টেট উইথ সন্দীপে আমরা তুমি বলো। হ্যাঁ সন্দীপ, মধ্যেখানে লাস্টে তোর কথাটা আমি শুনতে পেলাম না, তুই কি বললি? কিছু একটা বললি। আমি বললাম একটা কথা, যে আজকে টাকার জায়গাটা, যে মানুষের যে একটা টাকার গরম ছিল, সেই টাকার গরম কিন্তু আর মানুষ দেখাতে পারবে না। এটা কিন্তু প্রকৃতি মানুষকে একটা শিক্ষা দিচ্ছে, তুমি আগে মানুষ, বি আ হিউম্যান, আপনারা টাকার গরম দেবে না। আমি একটা পয়েন্ট, আমি 1 মিনিট একটা কথা বলতে চাইবো আমার সাথে, আমার প্রত্যেকটা দর্শককে। আমি দেখেছি এখানে মানুষ সিম্পলিসিটিটা ভুলে গেছে। স্ট্যাটাসটা কিন্তু জামা প্যান্ট কাপড় জুতো দিয়ে আসে না। তাহলে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে বিশ্বকবি, সে তাকে গোটা ওয়ার্ল্ড চেনে,
সে কিন্তু তার শুধু একটা পেন দিয়ে পৃথিবী জয় করে দিয়েছে। এটা বুঝতে হবে মানুষকে। সে আজকে ওই সময় দাঁড়িয়ে সে আজকে প্রেডিক্ট করেছে ফিউচার, এগুলো মানুষ ভুলে গেছে। মানুষ আজকে জুতো, আজকে পেস্ট্রির পার্টি হয়, সুদীপ খুব ভালোভাবে জানে। 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারি এখানে পার্টির কম্পিটিশন হয়, কে কটা পার্টি অ্যাটেন্ড করলো। আরে এটা কি ক্রেডেনশিয়াল লিস্ট নাকি? প্লিজ রিনিতা ব্যানার্জি কন্টিনিউ। আমি অনেক কথা ইমোশনাল হয়ে বা একটু উত্তেজিত হয়ে বলে ফেললাম। আমি যেটা বলতে চাইছিলাম সুদীপ কল্লোল দা, ব্যাপারটা হচ্ছে যে আমরা ওই পয়েন্টে ছিলাম যে টাকা, মানে কে কত রোজগার করছে, কে কত খরচা করছে, টাকা দিয়ে গরম দেখাচ্ছে, এই জায়গাটাতে আমরা ছিলাম। কিন্তু আমার পার্সোনাল রিয়েলাইজেশন, আই মে বি রং, আই মে বি টোটালি রং, আজকে আমার মাস খরচা যদি 100 টাকা ছিল, মানে রেগুলার বেসিসে 100 টাকা যদি আমার মাসে খরচা হতো, সেখানে এই লকডাউন পিরিয়ডে আমি রিয়েলাইজ করলাম ওই 100 টাকার মধ্যে 60 টাকা এমন জিনিসের জন্য ছিল which is ওটা না হলে কোনো ব্যাপারই নয়, বরঞ্চ ওই 60 টাকা দিয়ে আরো অনেক কিছু অন্য কিছু করা যেত, যেটা হয়তো মানে এই সমাজের কাজে লাগতো, সবার কাজে লাগতো, কিছু একটা অন্যরকম হতো। আমাদের বেসিক নিডস, এনি সিম্পল হিউম্যান, আমি জানি না ওই শার্ট প্যান্ট ব্যাগ ম্যাগের অত শখ, গাড়িটাও আছে, গাড়ি আছে অনেক কিছু। আরে ওটা আমার শখ ওইসবের নেই, গাড়ি ওইসবের, হ্যাঁ যেগুলো নেসেসিটি সেটা নেসেসিটি, কিন্তু আজকে আমি রিয়েলাইজ করলাম যে মানে সিম্পলিসিটি, যেটা তুই বললি যে তুই ইমোশনাল হয়ে যে এত কথা শোনালি যে একটা পেন দিয়ে গুরু ঠাকুর যা করেছেন, তো আমরা অত যুগ পিছনে যাব কেন? এই যুগের মধ্যেও আমরা যদি নিজের সিম্পলিসিটিটাকে রাখতে পারি, আর আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু যদি পুরো মানে আনন্দ করে মন ভরে সেইটুকু করি যেটা আমাদের প্রয়োজন, মানে মাসে যদি আমার 5 লিটার তেল লাগে, আমার 25 লিটার কিনে এনে রাখা উচিত নয়, ইজ ওয়ান এক্সাম্পল। আর প্রত্যেকটা মানুষ তাকে প্যাকেট ভরে দলবল বেঁধে দান করতে যাওয়া বা সেবা করতে যাওয়া, দেখাতে যাওয়া বা অ্যাকচুয়াল করতে যাওয়ারও আমার মনে হয় না প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষ তার যাদের সাথে তার ওঠা বসা চলা, আজকে একটা কমপ্লেক্সে থাকি, আমার 2টো সিকিউরিটি গার্ড আছে, আমার বাড়িতে 4 জন কাজ করে, যারা সবাই এখন লকডাউনে এফেক্টেড। আমরা প্রত্যেকের বাড়িতে যারা মানে বাড়ি হোক অফিস হোক, যারা আমাদের রিলেটেড, আমরা যদি শুধু এটাকে আমাদের একটু লার্জার ফ্যামিলি মনে করে, আজকে আমার যদি প্রয়োজন হয় আমি যা করব, আমি যদি এই সবাইকে নিয়ে এটা ভেবে এগোই তাহলেই হবে। সন্দীপ আগে আমাকে একটা পয়েন্ট বলেছিলি যে আমার যারা কাজ করে আমার সাথে, তাদের স্যালারি এন্ড অল দ্যাট, আমি তাদের সাথে ওপেন ডিসকাশন করেছি যে আমরা এই অবস্থাতে আছি, ঠিক আছে, আমি জানি না কি হতে চলেছে, কিন্তু যা হবে at least till মে মাস অবধি আমি মানে আমাদের কোম্পানি দায়িত্ব নেবে, তারপরেরটা we have to find out ways। হতে পারে আমি কিছু পার্সোনালি কিছু দিলাম, আমাদের কিছু ক্লায়েন্টস এর হেল্প করলাম, দ্যাট ইজ দ্য ইউনিকনেস, এভরিবডি শুড ফলো ইওর ওয়ে। রিনিতা ব্যানার্জি, আমি আরেকটা পয়েন্টে যাব, এখানে আমি জানি না কল্লোল ভাইয়ের বাংলাদেশে এটা হয়েছে কিনা, বাট ইন্ডিয়াতে এটা দেখা গেছে, একটা ভেরি ভাইটাল পয়েন্ট, সুদীপ এটা জানে খুব ভালোভাবে, রেশন, মানে আমাদের গ্রসারি প্রোডাক্ট, ওটাকে রেশন বলি। রিনিতাদি বললো যতটা আমাদের পেট তো আমাদের বেড়ে যায়নি লকডাউনের জন্য, কিন্তু আমার যতদূর মনে হলো যখন লকডাউন অ্যানাউন্স করেছিল তারপরে লোক পাগলের মতো লাইন দিয়ে পেন্টাস হোক বা ফুটবাজার হোক, যার ক্যাপাসিটি বাড়িতে 40টা ডিম রাখা, সে কিন্তু 400টা ডিম নিয়ে যাচ্ছে। যার বাড়িতে ক্যাপাসিটি 5 কেজি আলু, সে নিয়ে যাচ্ছে 100 কেজি আলু। তো আমার এটা বক্তব্য, প্রত্যেকটা লোককে আমি আমার শোতে বলবো, আমার অডিয়েন্সকে বলবো, প্লিজ ডোন্ট ডু ইট। কারণ আপনি এখানে টাকার গরমটা ব্যাপার নয়, টাকাটা ফ্যাক্টর নয়, এখানে হচ্ছে আপনি যে নিয়ে যাচ্ছেন খাবারটা, এর ফলে কিন্তু অন্য একটা লোক ডিপ্রাইভড হচ্ছে, সেই লোকটাকে আপনাকে খেতে দিতে হবে।
না এখানে বিষয়টা কিন্তু শোনো। another point let me say আমার আরেকটা পয়েন্ট আছে, বলে তারপর তোমরা বলো। সেটা হচ্ছে তোমরা ডিপ্রাইভ তো করছোই সেই লোকটাকে। আরেকটা ব্যাপার, তোমাদের বাড়িতেও কিন্তু জিনিসটা নষ্ট হবে, কারণ তোমাদের বাড়িতে তো মানে কি বলবো, সংখ্যা যেটা আছে ব্যক্তিগত সংখ্যা, মানে ব্যক্তি সংখ্যা, সেটা তো বেড়ে যাচ্ছে না নাকি? তোমাদের খিদে প্রচুর শোনো বেড়ে শোনো, যাচ্ছে মানুষ তো বাড়িতে। শেষ পর্যন্ত চেষ্টা করে বাঁচার, তাই না? মানুষ কিন্তু দেখো Exactly. কাফনের কাপড় কিন্তু দুইটা কিনছে না। মানুষ কিন্তু যে কাঠ দিয়ে পোড়ানো হবে, তাকে চিতায় চড়ানো হবে, সেটা 10 কেজি লাগলে 20 কেজি কিনছে না। মানুষ কি, মানুষ পাগল হয়ে গেছে, উন্মাদের মতো শেষ চেষ্টা করছে তারা। তার মানে কি, এটা যদি না করে তারা কি করে, কিন্তু যে আমার 10 কল্লোলদা, কেজি দরকার। এইখানেই তাদের সিম্পলিসিটিটা দরকার জীবনে। একটা এটাই দরকার সেদ্ধ ছিল। ভাত খেয়েও চালানো যায়, নিশ্চয়ই এবং নিশ্চয়ই। না, খুব আমি আনন্দে রিনিতাদি, চালানো যায়, আমি বলছি অনেক তৃপ্তিতে সেদ্ধ খাওয়া ভাত- যায়। আমি সেই কথাটাই বলছি যে ভাগাভাগির ব্যাপারটা, যে আমরা 7 দিন বাঁচি কিন্তু সবাই মিলে, Exactly. সবাই মিলে ভাগ করে বাঁচি। বাঁচি, ভাগ এখানে করে আমি বাঁচি। একটা কথা Wastage এখানে আমি না। একটা আমাদের রোজ বিরিয়ানি খাওয়ার দরকার তো নেই, একদম না, একদম না। তাতে তো আমাদের শরীরটা যাবে। সুদীপ যাদব এটা কিছু বলতে, প্লিজ সুদীপ। এটা আমার খুব ব্যক্তিগত মনোভাব। মানুষ এখন ভীষণ আত্মকেন্দ্রিক, শুধু নিজের কথাই সে ভাবে। মানে এই যে একজন 40 কিলো জিনিস নিয়ে যাচ্ছে, তার দরকার আমি এই কথাটা আমি এই কথাটা সুদীপের শুনে আমার একটা কথা মনে পড়ে গেল। সুদীপকে আমি মানে সুদীপ আমার খুব ক্লোজ একজন মানুষ, যদিও সেটা নিয়ে অনেক রকম আলোচনা এখন সব জায়গায় ঘুরছে, সেই আলোচনা নিয়ে আমি বিস্তারিত এখানে ডিসকাস করব। কিন্তু আমি একটা কথা বলতে চাইবো যে দেখুন, আমি খুব ক্লিয়ার কয়েকটা কথা বলি। আমার প্রোগ্রাম মানে হচ্ছে টকিং স্ট্রেট, মানে আমি সোজা কথা বলবো, আমি কোনো বাঁকা কথা এন্টারটেইন করব না। ওই জন্য আছে কল্লোল ভাই বা রিনিতাদি বা সুদীপ যাদব সবাই কিন্তু মন খুলে কথা বলছে, এটাই আমাদের ইম্পালস। আর ওই জন্যই আমাকে দর্শকরা এত ভালো ফিডব্যাক দিয়েছে। আচ্ছা, আমি সুদীপকে একটা প্রশ্ন করবো। কালকে আমি বলছিলাম, সুদীপ যেটা কথা বললো, আত্মকেন্দ্রিক হয়ে গেছে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে তো গেছেই, কিন্তু মানুষ কিন্তু মানুষকে ছোট করতে আরো বেশি মজা পায়। আমি দেখি এটা আমাদের এখানে সেটা হয়ে গেছে। এটা খুব দুর্বিষহ ব্যাপার। কল্লোল ভাই হাসছে, কল্লোল ভাই খুব ব্যাপারটা বুঝতে পেরেছে যে আমি কোন জায়গায় মিন করেছি। আসলে আমি যদি কল্লোল ভাইকে দেখে বলি কল্লোল ভাই একটা সিনেমা বানাচ্ছে, আমি বলবো আরে এক্সেলেন্ট কল্লোল ভাইয়া, তুমি একটা ভালো কাজ করলে, তুমি আরো এগিয়ে চলো। আমাদের এখানে সমস্যা হয়ে গেছে, কল্লোল ভাইকে এটা বলার পরে পেছন থেকে কিছু লোক ষড়যন্ত্র করতে যাবে, এই কিভাবে পেলোরে কাজটা দেখতো, কিভাবে কাটি করা যায়। আই কন্ডেম দিস, আই হেট দিস কাইন্ড অফ পিপল, যেটা এখানে ভরে গেছে। দেখ সন্দীপ, আমি এখানে একটা ছোট্ট কথা বলতে চাই। না না, রিনিতাকে বললাম, রিনিতাদি তুই তোর বয়সটা কম, তো তোর বয়সটা তো অল্প, তাই জন্য তোকে আমি এত ভালোবাসি। তোর বয়স আর এবং তোর যেই মানে তোর মধ্যে একটা আলাদা জোশ আছে, যেটাতে তুই অনেক সময় বয়ে যায়, সরল ওই ইমোশন নিয়ে তুই এটা ব্লাস্ট করিস। কিন্তু মনে রাখবি, এই পৃথিবীতে না একটা ব্যালেন্স আছে, সব ধরনের লোকই আছে। যে এমনও আছে যে পিছন করে কাঠি করবে, আবার এমনও আছে যে সত্যি সেটাকে অ্যাপ্রিশিয়েট করে তোর মতন তুই যেরকম তুই বলিস যে চালিয়ে এরা আছে বলে ভালো কাজ করতে না পারবে, থাকলে এরা আছে বলে ভালো কাজ করতে পারবে, আদারওয়াইজ পারবে না। একদম এই ব্যালেন্সটা না থাকলে কিন্তু আমাদের আমি একটা বিশ্বাস করি, কোল্যাপস হয়ে যেত। না রিনিতাদি, তুমি অ্যাবসলিউটলি কারেক্ট, ইউ হ্যাভ সেড দ্য কারেক্ট পয়েন্ট, বাট আমি একটা জিনিস কনক্লুড করবো এখানে। সাময়িকভাবে যে এই পরনিন্দা, পরচর্চা বা হোয়াট এভার ব্যাক বাইটিং হচ্ছে, তার জন্য কিন্তু কিছু কাজ আমাদের ইন্ডাস্ট্রিতে নষ্ট হয়, এটা মানতে হবে। ক্রিশিয়াল ভালো মন্দ মিলিয়ে জীবন, দেখো ভালো মন্দ মিলিয়ে জীবন, আমার সাথে তোমাকে এটা মেনে নিতে হবে। না আমাকে একটা কথা আমার সাথে বলতে হবে যে আজকে করোনা আসার আগে আমরা কিন্তু একরকম কাজ পাচ্ছিল, কল্লোল ভাইও এটা মানবে, কিন্তু করোনা যাওয়ার পর কিন্তু আমাদের কাজের মানে কি বলবো ফ্লারিশ করবে না। তো তখন কিন্তু যদি এই জিনিসটা চলতে থাকে, আমি সেই সমস্ত দর্শকদেরকে তুমি থামাতে পারবে, জোর করে নমস্কার করব, আমি হাত জোর উত্তর দিতে হবে কাজ করে, উত্তর দিতে হবে কাজ করে। উত্তর অবশ্যই কল্লোল ভাই ঠিক কথা বলেছে, বাট আমি তাও জোর করে রিকোয়েস্ট করবো, আপনারা নিজেদের কাজে মন দিন প্লিজ। ব্যাক মাইটিং করবেন না, কারোর মানে লেজ ধরে পা ধরে টানাটানি করবেন না প্লিজ, এটা তোমার বলে কিচ্ছু হবে না সন্দীপ, এটা আজীবন ছিল। হ্যাঁ, সামনেও থাকবে। আমি জানি বন্ধ করে তো বসে থাকবো না, যেটা কল্লোল কাজের মাধ্যমে আমাদের দিনের মজা কি। আমি এখন আমার শোয়ের ডক্টর, ঠিক আছে, আমি বিশ্বাস করি এই যে আজকে বিভিন্ন কথোপকথন হচ্ছে,
তো ডক্টর তো শেষ নিঃশ্বাস অব্দি চেষ্টা করবে যে মানুষকে অ্যাওয়্যার করার, তারপর আমরা তো সবাই কিছু হয়তো কিছু করার নেই। দেখ তুই বলে আমরা সবাই চেষ্টা করবো, বলে বা আমরা বলটা সবাই বলতে চেষ্টা করবো। ইট ইজ নট বিকজ অফ মি, হবে না। এটা আমার জন্য নয়, এটা সবার জন্য ইমপ্লাই করে। আমার সঙ্গে যারা বসে তারা প্রত্যেকে চেষ্টা করে। This is something we are talking about, যেটা বলে কিছু সম্ভব নয়। তো সুতরাং না বলে what we can do, we can spread the positivity through our work. কাজের মাধ্যমে আমরা একদমই তাই, একদমই তাই। কাজই হচ্ছে আমাদের পরিচয়। আচ্ছা, আমি যখন বলতে চাইছিল, সুদীপ প্লিজ কন্টিনিউ, সুদীপ প্লিজ কন্টিনিউ। সুদীপ, এটা তুমি কি কথা বলতে চাইছিলে মাঝখান থেকে, ওটা প্লিজ কন্টিনিউ করো। আমি যেটা বলতে চাইছিলাম যে এটাই যে এই যে এতক্ষণ ধরে আমরা যেটা মানুষের যে আত্মকেন্দ্রিকের কথা বলছিলাম, এতক্ষণ যেটা আলোচনা করছিলাম, যে মানুষ শুধু নিজের কথা ভাবছে, কিন্তু এই যে কল্লোল একটু আগে বললো যে বাঁচার তাগিদটা মানুষের মধ্যে এত বেশি, কেউ কাপড়ের কাপড় দুটো কেনে না বা জ্বালানোর কাজ যতটা দরকার তার থেকে বেশি কেনে না, কিন্তু খাবার দাবার বেশি কিনে। কারণ এই যে প্যান্ডামিকটা, যেটা এটা তো আমরা কেউ দেখিনি আগে কখনো। মানে আমরা হয়তো যে আমি আমার লাইফ টাইমে বা তুই তোর লাইফ টাইমে আমরা হয়তো কোনো ক্রাইসিস কোনো জন্য এই সার্চ ক্রাইসিস দেখিনি। হয়তো আমাদের মা বাবারা 71-এ যেগুলো মানে আগে যে ঘটনাগুলো ঘটেছিল তারা হয়তো তারা কেউ কিছু দেখেছিল, বা আমাদের দাদু দিদিরা যদি বেঁচে থাকে তারা হয়তো ফ্রিডম ফাইটিং, ওই ফ্রিডমের সময়টা 1947-এর সময় তারা কেউ কিছু হয়তো এক্সপিরিয়েন্স শেয়ার করে। কিন্তু সবটাই আমরা সিনেমায় দেখেছি বা বইতে পড়েছি, ওই এসেন্সটা ওই ফিলিংটা রয়েছে, সেখানে মানুষগুলো বেশি প্যানিক করে। সুতরাং আমরা না লোকে শুধু দোষ দিয়ে কিছু হবে না, আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল হতে হবে, নিজেদের দায়িত্বটা নিজেদেরকে বুঝতে হবে। আমি কি একটা কথা বলতে পারি? ক্যান আই স্পিক? ওয়ান একটা জিনিস আমার মনে পড়ে গেল সুদীপের কথাতে। কালকে আমার একজন ডাক্তার বন্ধু ফোন করেছিল, আমি এটা জানাতে বাধ্য হচ্ছি। আমি মানে জানি না, আমি এটা মানে বলতে গিয়ে আমার মানে আই এম বিকামিং আ লিটল বিট ইমোশনাল, আমি এটা ভাবতে পারছি না। সেটা হচ্ছে যে আমার একজন ডাক্তার বন্ধু ফোন করে আমাকে বলল যে মানুষ অ্যাওয়্যার হচ্ছে না, মানে এটা বাংলাদেশে আমি শুনেছি মানুষ অ্যাওয়্যার হচ্ছে না, ব্যাপারটাকে অতটা প্রাধান্য দিচ্ছে না। করোনা কি, করোনাতে কিছু হয় না, লোকেরা তবু রাস্তায় বেরোচ্ছে, ঘুরছে, যা ইচ্ছা করছে। আমরা বাড়িতে আছি, আমাদের আমরি হসপিটাল আছে সল্টলেক, সেখানে অলরেডি গতকাল 2জন ডাক্তার মারা গেছেন, ঠিক আছে? সে আমাকে ফোন করে একটা কথা বলেছিল, সেটা শোনার পর আমি কালকে সারা রাত ঘুমোতে পারি। সে আমাকে বলেছিল আমি ট্রিটমেন্ট করতে যাচ্ছি অ্যান্ড যদি আমার কিছু হয়ে যায়, সন্দীপ তোমার তো প্রচুর কানেকশনস, আমার না আমি বলতে পারছি না, আমার বাড়ির লোককে প্লিজ একটু দেখো, মানে আমি সবার ক্ষেত্রে ইমোশনাল, মানে আমি সরি আমি এরকম করাটা আমার শোতে ঠিক নয়, কিন্তু আমি আজকে এটা বাস্তবতা, মানে আমি এটাই বাস্তবতা। এবং শোনো, এসে গেছে মানে আমার শোতে তোমার সামনে দাঁড়াও, ধরো তুমি তো পর্দার সামনে, মানে আমাকে যখন বলেছে আমি, কিন্তু পর্দার সামনে ছাড়া কিন্তু তোমার এটা করার সুযোগ থাকে না সাধারণত। কিন্তু তুমি দেখো, তুমি বাস্তবতাটা বুঝতে পারছো বলেই তুমি কিন্তু ইমোশনাল হচ্ছ না। তো বাস্তবতার জায়গাটা এতটা ইমোশনাল হয়ে গেছি, আমার নিশ্চয়ই একটা নতুন পৃথিবী আসবে। আমরা কল্লোল ভাই আমাকে এটা বলতে দাও, আমাকে এটা বেরোতে দাও। মানে আমাকে সে বলেছে, তখন আমি বললাম যে আমি নিশ্চয়ই চেষ্টা করব। তখন আমাকে একটা কথা বললো, তুমি একটু মিডিয়াম গুলো দেখো। আমার কথাটা কি শোনা যাচ্ছে? কেন শুনতে পাচ্ছি। তখন আমি একটা কথাই বলেছি তাকে যে কেন, তো ডাক্তার, তোমার তো কানেকশন, তুমি তো এমনি বেঁচে যেতে পারবে। তখন আমাকে একটা কথাই বললো যে জানো তো, ডাক্তার হয়েও যখন আমি মৃত্যু মিছিল আমার সামনে থেকে দেখছি, তখন জানি কেমন মনটা ঘাবড়ে যাচ্ছে। তো আমার এই শো করার পেছনেও একটা কারণ, আমি না নিজেকে না পাগল হয়ে গেছিলাম। আমি সুচন্দ্রাকে অনেক থ্যাঙ্কস জানাবো যে আমাকে অপরচুনিটিটা দিয়েছে এই কাজটা করার। না, আমি একটু ইমোশনাল হয়ে গেলাম, ফার্স্ট টাইম আমি শোতে এরকম ইমোশনাল হয়ে গেছি। আমি জানি না মানে এটার অডিয়েন্স কি রিঅ্যাক্ট করবে, বা আমি আশা করি আমার যারা সঙ্গে দর্শক আছে বা সন্দীপ, এই ইমোশনটাই আজকে সবার ফিল করা উচিত। মানে আমার বোন লিভারপুলে থাকে, আমি ওর কাছে প্রত্যেকদিন, মানে ইউকে তে তো প্রচুর ডেথস হচ্ছে, এক একটা যা বর্ণনা শুনি, মানে আমারও ঠিক সেম জিনিস হয়, ঘুম উড়ে যায়। মানে আমার ছোট ছেলে বাইরে থাকে, তো সবকিছু মিলে মানে তুই হয়তো ব্রেকডাউন করলি শোতে,
কিন্তু আমরা তো অ্যাজ আ শো হিসেবে আমরা তো একদম সন্দীপের সাথে গল্প করছি, আমাদের মনেই হচ্ছে না আমি ব্রেকডাউন করি না। আমাকে কালকে মানে কালকে একটা ঘটনা, এই ফিলটা প্রত্যেকের মানুষের করা উচিত সিনসিয়ারলি, ইট ইজ সো ড্যাম সিরিয়াস। কল্লোল ভাইকে আমি একটা কথা বলবো, সুদীপ একটা কথাই বলে নিন, তারপর তুমি কন্টিনিউ করো। কালকে একটা ঘটনা হাওড়াতে ঘটেছিল, আমাদের এখানে হাওড়া। কল্লোল ভাই নিশ্চয়ই হাওড়া জানে, কারণ কল্লোল ভাই কলকাতার চাপা। হাওড়াতে একজন পুলিশকে খুব বাজেভাবে মারা হয়েছে, সেই রিপোর্টটা আমাদের মানে নিউজ মিডিয়া এবং সবাই জানে। তো আমাকে একজন পুলিশ অফিসার, আমার খুব বন্ধু, আমি তার নাম নেব না, সে আমাকে রাতে ফোন করে বলেছিল যে আমার আজকে জানো তো রাত্রেবেলা বন্ধু বেরোতে ভয় লাগে। আমি বললাম কেন? বলছে বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, আমি যদি রাস্তায় মরে যাই তাদেরকে দেখার কেউ থাকবে না। মানে সত্যি আজকে মানুষ, যারা যে গণমাধ্যম কর্মীরা, যে পুলিশরা, যে ডাক্তাররা আজকে আমাদের এই সার্ভিসটা দিচ্ছে, এরা কিন্তু আসলে আমাদের বীর, এদেরকে আমাদের স্যালুট জানাতে হবে, তাই না? অ্যাবসলিউটলি তা সত্ত্বেও এরা সব করা সত্ত্বেও লোকে যদি অ্যাওয়্যার না হয়, এরা এত চেষ্টা করছে তাও এটা অ্যাওয়্যার করছে না। আমাদের এখানে বলা হচ্ছে যে একটা কমিউনিটি এটা করছে, আমি কমিউনিটিতে যাব না, আমি জাতি ভেদাভেদে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমাদের হিন্দু জাতি হোক বা শিখ হোক বা খ্রিস্টান হোক বা মুসলমান হোক বা ওয়ার্ড জাতি হোক, সে আগে মানুষ। মানুষের কোনো জাতি হয় না, আমরা সবাই এক। আমরা বিবেক সম্পন্ন মানুষের ব্যাপারটা হচ্ছে বিবেক সম্পন্ন মানুষটা আসলে দরকার আমাদের। মানুষের এখন দরকার বিবেক সম্পন্ন মানুষ। আচ্ছা সুদীপ একটা জিনিস বলছিল, অনেক আমি এই কলিযুগে কল্লোলদা, এই কলিযুগে বিবেক সম্পন্ন মানুষটাই নিয়েই তো সব কোয়েশ্চেন মার্ক। তবে আমি আরেকটা জিনিস ফিল করি, মানে এটা আমার বলা উচিত ডেফিনেটলি এই শোতে, যে আমরা একটা কলিযুগের মধ্যে ছিলাম। তো এই প্যান্ডেমিকটা কিন্তু ইন আ ওয়ে আমাদের শতযুগের দিকে নিয়ে যাচ্ছে আমার মনে হয়। আজকে সব জিনিসটাই পাল্টাচ্ছে। আজকে মানুষ নিজেই ভাবছে, কাউকে মানে ভাবিয়ে দিতে হচ্ছে না, সে নিজে ভাবছে। কিন্তু সে উপর যতই বড় বড় কথা বলুক, সে ভেতর ভেতর ঠিক ভাবছে যে সে যদি গন্ডগোল কাজ করে থাকে, হাব ভাব দেখিয়ে থাকে, যাই করে থাকে, তার কতটা মানে সেটার কতটা ওয়েটেজ এবং সত্যি সে কি ফিল করে, এই ডিফারেন্সটা কিন্তু তার, সে যদি এটা মানুষ হয় তবে সে এটা ফিল করবেই। মানুষের একটা বোধ জাগ্রত হওয়া দরকার এখন যে মানুষের জন্য প্রকৃতি না। আমি একজনকে একটু ইন্ট্রোডিউস করাতে চাই, আমি কল্লোল ভাই, আমি একজনকে একটু ইন্ট্রোডিউস করাতে চাই। রিনিতাদির পেছনে রিনিতাদির ছেলেকে আমি দেখলাম, আমি ওকে খুব ভালোবাসি, ও দেখছিল, ঠিক আছে? আমি একটু ওকে একটু ইনভাইট করি, তুমি একটু ওকে আনবে স্ক্রিনে যদিও আসে। ওর একটা ও তো মানে এখন ওর গানের ক্লাস চলছে, ও কিছু একটা নিতে এসেছিল। ওদের এখন যদি 1 মিনিটের জন্য আসে, আমার রিকোয়েস্টে 1 মিনিটের জন্য। হ্যাঁ বলো। হাউ আর ইউ? ফাইন, একদম। কেমন আছো? সব ঠিকঠাক? অল ওয়েল বাবু? সব ঠিকঠাক, এমনিতেই চলছে প্রেয়ার্স আমার। সব চলছে প্রেয়ার্স? তুমি ভগবানের কাছে কি প্রে করছো? হ্যাঁ, যে যেন সবকিছু ঠিক হয়ে নরমাল হয়ে যায় সবকিছু। তুমি কি প্রিকশনস নিচ্ছ? তুমি নিশ্চয়ই মাস্ক পরে বেরোচ্ছ, তুমি নিশ্চয়ই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছো, তুমি নিশ্চয়ই নিজেকে কভার করছো যতটা পারছো বাবু। হ্যাঁ, আর আমি তো প্রেয়ার করছি যে মানে প্রেয়ার করছি সিচুয়েশনটা নরমাল হয়ে যেতে। এক্স্যাক্টলি। আমি আরেকটা জিনিসও বলবো, হি হ্যাজ অ্যান অ্যামেজিং মেমরি। মানে রিনিতাদি ওকে আমাকে বলেছিল, আমার সঙ্গে পার্সোনালি বলেছিল যে হি ইজ ভেরি স্পেশাল। তা আমি বলেছিলাম সত্যি ও স্পেশাল। আজকে তো ওরা অনেক এগিয়ে, আজকে ওর মনে কতটা সফল ওর মন, ও বলছে আমি প্রে করছি তোমাদের জন্য। দিস ইজ দ্য সিম্পলিসিটি। ও 24 ঘন্টা প্রে করছে। ও ঘুম থেকে মানে ওর সাথে এখন আজকাল আমি ঘুমোই, কারণ ও একটু অ্যাংজাইটির মধ্যে আছে।
তো ও ঘুমের মধ্যেও ও যে ওকে যে দেখবে তার নিজের অ্যাংজাইটি কেটে যাবে। হি ইজ সাচ আ লাভলি বয়, ইউ আর ব্লেসড টু হ্যাভ but now this boy in your life. but he is worried for the whole world. He's praying That for we all- every country, every individual. আমরা তো এখন আসলে এটা যেহেতু বৈশ্বিক একটা সমস্যা, তাহলে আমরা সবাই এখন পৃথিবীর নাগরিক হয়ে গেছি, কোনো দেশের বা সীমা রেখার না। একদম। এবং এই জন্য ও যে সারা পৃথিবীতে ভাবছে, এটা ঠিক আছে। একদম। এখন ওরা আমরা সবাই আমরা একেবারে একদম তাই। একেবারে কোনো ধর্মের কোনো বাধা নেই, দেশের সীমা রেখা নেই, সবকিছু বাদ দিয়ে। না এই যে একটু আগে ছিল না, মানে আমি এমন একটা আমরা সবাই আমরা কোনো ধর্ম জাত পাত কোনো কিছু কোনো ভেদাভেদ নেই, উই আর ওয়ান, অ্যাবসলিউটলি আমরা এক, absolutely we আমরা are এক one. হচ্ছে মানুষ জাতি। মানে সেটাই, এই অ্যাওয়ারনেসটা খুব দরকার, সেটাই আমি বলতে চাইছিলাম। মানে আমি এমন একটা জায়গায় থাকি, সবাই আমাকে মানে নাগের বাজার, আমি জানি না কলকাতায় যারা থাকে তারা হয়তো জানে, দমদমের কাছে নাগের বাজার জায়গাটা মানে ইটস পয়েন্ট যেখানটায় হসপিটাল, নার্সিং হোম, স্কুল, কলেজ, মার্কেট, এভরিথিং জাস্ট আ ফুটস্টেপ অ্যাওয়ে। তো এখন আমি সেদিনকে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম মায়ের ওষুধ নেওয়ার জন্য, জায়গাটা পুরো শুনশান, কেউ কোথাও নেই। এবং দুদিন আগে আমার মা একটু অসুস্থ হয়েছিল, মানে আমি আই ওয়াজ ফিলিং সো হেল্পলেস যে এরকম একটা জায়গায় থেকে আমি কিছু পাচ্ছিলাম না। আচ্ছা আমি একটা আমি একটা কথা বলবো, হাইলাইট করতে চাইবো আমার দর্শক বন্ধুদেরকে, যে এখানে কিছু মানুষ আছে আমাদের আশেপাশে সব জায়গাতেই আমি দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া হোক সব জায়গাতেই বলছে এই জায়গায় সমস্ত কিছু দেওয়া হচ্ছে, ওই লোকটা মিথ্যা কথা বলছে, এই জায়গায় প্রচুর জিনিস দেওয়া হচ্ছে, ওই লোকটা মিথ্যা কথা বলছে। তো আমাকে অনেক দর্শক আমার ইয়েতে লিখে পাঠিয়েছে অ্যান্ড মানে আমাকে মেসেজ করেছে যে এটা কি হচ্ছে। আমি বলবো আপনারা প্লিজ এগুলো বলবেন না সোশ্যাল মিডিয়াতে, কোথায় দেওয়া হচ্ছে কোথায় দেওয়া হচ্ছে না সেটা ব্যাপার নয়, এটা প্রবলেমটা শুধু আপনার নয়, গোটা পৃথিবীর মানে মানুষ জাতির প্রবলেম, এটা গোটা শুধু মানুষ জাতির প্রবলেম না, এটা বললো শুধু মানুষ জাতির প্রবলেম হবে কেন? আমরা মানুষ কিন্তু প্রকৃতির একটা অনুষঙ্গ, টোটাল প্রকৃতির একটা, মানুষ যদি থমকে দাঁড়ায় মানে প্রকৃতি থমকে দাঁড়ায়, তাই না? প্রকৃতি থমকে দাঁড়ায়, রাইট রাইট। সুদীপ প্লিজ কন্টিনিউ, সুদীপ প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ। আমি সেটাই বলছিলাম যে এখন মানে কার কত ইকুইপড উইথ অল দিস থিং এন্ড কে কত টাকা পয়সা রয়েছে, আমি কত সোর্সফুল, সেগুলো ডাজন্ট ম্যাটার, সেগুলো কোথাও কিছু না, কিচ্ছু ম্যাটার। আমি রিমিদাদির একটা কথা প্রসঙ্গে তখন আমি রিপ্লাই করছিলাম, তুই অন্য প্রসঙ্গে গেলি, যে অল্টারনেটিভস ওয়ে, রাইট, ইনোভেশন, মানে ক্রিয়েটিভিটি বা শিল্প কখনো থমকে দাঁড়াতে পারে না। মানে বিভিন্ন হয়তো আমরা এই প্যান্ডেমিকটা ফার্স্ট টাইম ফেস করছি, বাট পৃথিবীতে এর আগে প্রচুর প্যান্ডেমিক দেখেছে, প্রচুর ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে সময় গেছে, ইতিহাস তো আমরা সবাই জানি। তো সেখানে কিন্তু শিল্প কখনো থেমে থাকেনি, সে তার একটা অল্টারনেটিভ ওয়ে কিন্তু বেছে নিয়েছে। তো হয়তো আমরাও সেই দিকেই এগোচ্ছি, সেরকম একটা ওয়ে নিশ্চয়ই হবে। হ্যাঁ, সেখানে আমি বললাম অ্যাডভার্টাইজমেন্ট থাকবে, টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট পাল্টে যাবে। সুদীপ, আমি একটু তোর কাছে একটা প্রশ্ন করব, তুমি তো ধরো আজকে এন্টারপ্রেনার, তুমি একটা ফর্ম করছো, পাবলিক রিলেশনশিপ, তোমার এন্টায়ার যে ইনকাম, সেই ইনকামটা কিন্তু হয় শুধুমাত্র কিন্তু তোমার ইভেন্ট এন্ড সিনেমা থেকে। পিআর এজেন্সি চালানো তো ইজি ব্যাপার নয়, আর নিজে একটা এন্টারপ্রেনার হওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার। তারপরে লোকেদের কাদা ছেটাছিটি সবকিছুই চলছে, সেগুলো নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে, যেটা পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। তুমি হেসে সেটাকে উড়িয়ে দিচ্ছ, মিষ্টি ছিল। এবারে আমি একটা কথা বলবো তোমাকে, যে হাউ আর ইউ প্ল্যানিং ফর ইউর ফিউচার ডে, মানে আমার তো এখন একটা প্ল্যানিং এর সময় আছে। ধরো আমি কিন্তু প্রেডিক্ট করতে পারো, তুমি কিন্তু তোমার প্রেডিকশনটাই আমি জানতে চাইছি। দুটো জিনিস, প্রথম কথা, আমি তো থ্যাঙ্কফুল টু ইউ এন্ড থ্যাঙ্কফুল টু সুচন্দ্রা ফর প্রোভাইডিং দিস প্ল্যাটফর্ম। আমার আলাপ এই এখন এত নেগেটিভিটির মধ্যে মাঝে মাঝে
পজিটিভিটি কাজ করে না তা নয়, কিন্তু হ্যাঁ সবসময় তো পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। তো আমি হয়তো পজিটিভ আছি বলে কিছু অল্টারনেটিভ কাজ যেগুলো হচ্ছে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে, বাই গড গ্রেস অ্যান্ড উইথ অল দ্য গুড উইশেস ফ্রম ইউ অল, আই এম আ পার্ট অফ দ্যাট। তো সেটা একটা ওয়ে আউট হচ্ছে, মানে এই অল্টারনেটিভ কাজগুলোই কিন্তু সেটা নিয়েও কি অল্টারনেটিভ, আমি একটু পয়েন্ট করবো, অল্টারনেটিভ কাজ নিয়েও কি তুমি বিতর্কের শিকার হয়েছো? তুমি কি? আমি এই জিনিসটি, আমি যারা আমাকে পার্সোনালি চেনে, যে আমি এই বিষয়গুলোকে কোনোদিনও পাত্তা দিই। একটা ওয়ে আউট নিশ্চয়ই বেরোবে, এখন সংঘবদ্ধভাবে সেই দিকেই আমাদের এগোতে হবে। এখন চিন্তা ভাবনা করে আমি নেগেটিভ হয়ে ও মাই গড কি হবে, ফিনিশ, এসব ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। তো পজিটিভলি স্টে কাম, কুল, পজিটিভ। যেরকম আর আমি বুদ্ধিজম প্র্যাকটিস করি, আমি প্রে করি এভরিডে, তো এটাই আমি কন্টিনিউ করছি। এন্ড আই বিলিভ যে তার মানে তুমি বলতে চাইছো তুমি এখন পুরোপুরি ডিপেন্ড করছে যে পরের সিনারিওটা কি হচ্ছে তার উপরে তুমি পজিটিভ থাকছো, ভাবনা চিন্তা করছো যে যেটা হবে সেটাকে আমাকে মেনে নিয়ে যে করে হোক সার্ভাইভ করতে হবে। দ্যাট ইজ দ্য পজিটিভিটি, দ্যাট ইজ দ্য প্রবলেম। ইটস আ গ্লোবাল ক্রাইসিস। পৃথিবী এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসবে, একটা ওয়ে আউট নিশ্চয়ই বেরোবে। আমিও সার্ভাইভ করব সবার মতো। সুদীপ যাদব, আমি কল্লোল ভাইয়ের কাছে যাব, বিকজ কল্লোল ভাইয়ের কাছে বেশি সময় নেই, আমি তাই সময় বেশিক্ষণ নেব না, আমি একটু তাড়াতাড়ি এবার করি। ব্যাপারটা হচ্ছে যে কল্লোল ভাই, বাংলা চলচ্চিত্রের ভবিষ্যৎ কি তোমার মনে হচ্ছে? ভবিষ্যৎ খুব ভালো বলে মনে হচ্ছে না, একটা চেঞ্জেস আসছে আসলে। এই করোনা কতদিন আসলে আরো থাকবে তার উপর ডিপেন্ড করছে। ইতিমধ্যে সবাই আসলে কাজ কর্মহীন হয়ে গেছে, আর ওই অর্থে বাংলাদেশে কিন্তু আমাদের পেশাদার প্রযোজকের জায়গাটা ওই অর্থে তৈরি হয়নি। যারা আসতেন শৌখিন প্রযোজক তারা আসলে পিছিয়ে যাচ্ছেন, কারণ তারা অন্যান্য, আমি তো বললাম যে এন্টারটেইনমেন্ট হচ্ছে মানুষের 10 বা 11তম জায়গায় গিয়ে তাদের প্রায়োরিটির জায়গায়, তাই না? ফার্স্ট প্রায়োরিটি। তার মানে কি অল্টারনেটিভ বেরোবে, সেই অল্টারনেটিভে এন্টারটেইনমেন্ট করতে হবে, জায়গায় যাব আমরা। ছবির বাজেট কমে আসবে, গল্প নির্ভর ছবি হবে, এবং ভালো একটা সময় নিশ্চয়ই আসবে, কিন্তু এই যে আপাত দৃষ্টিতে যে থমকে গেল, এটা থেকে আসলে উঠে আসতে আমাদের একটু সময় লাগবে, এটা আমার মনে হয়। সময় লাগবে, রাইট। ভেরি ভ্যালিড পয়েন্ট হিয়ার সেড। আমার মিডিওক্রেসির যে জায়গাটা, সেটা মানে প্রচুর রকম কাজ হচ্ছে, তো মানে কোয়ালিটিটাই থাকবে এখন, আলটিমেটলি কোয়ালিটিটাই থাকবে। কোয়ালিটি উইল বি देयर and quality will win. That is the main motto, that is the positivity. We are in a positive. আমি প্লিজ তুমি কিছু একটা বলতে চাইছো, বলো সুদীপ। রিমিতা দি, না আমি রিমিতা দি থেকে শুনতে চাই। দেখো, I might sound very stupid, but আমি কোনোদিন কিছু প্ল্যান করিনি, কোনোদিন কিছু প্ল্যান করি না। I take life as it comes. আমি আজকেরটা আজকে দেখবো, কালকেরটা কালকে দেখবো। She is always like that. আমার যখন কোনো কিছু বলি আমাকে এটাই রিপ্লাই দেয় রিনিতা দি, যে লাইফকে নিয়ে অত ঝামেলা, আমি একটু প্ল্যান্ড ওয়াইজ চলার চেষ্টা করি। সেটা সুদীপও জানে, কল্লোল ভাইও জানে, রিনিতা দিও জানে, আমি একটু প্ল্যান্ড লাইফ কাটাবার চেষ্টা করি। কিন্তু আমরা কিছু প্ল্যান করার জন্য ভীষণ এইটুকু একদম প্ল্যানিং আছে, সে করুক না, বাট একটা সুস্থ সময় আমাদের সবার দেখা হবে, সুস্থ একটা সময় আছে মহামারী। না, এই আড্ডাটা মানে খুব ভালো লাগলো। আচ্ছা, এখনো শেষ হয়নি, খুব ভালো লাগলো। আমার লাস্ট একটা প্রশ্ন, শেষ হয়নি, আমার লাস্ট একটা প্রশ্ন সবার জন্য। আমাদের এখন বাঙালির দুর্গাপুজো দোরগোড়ায় আছে। আমি এবার একটু টাফ টকে যাচ্ছি, মানে একটু তাড়াতাড়ি র্যাপিড সেশন করব, সংক্ষেপে সবার কাছ থেকে আমি উত্তর নেব। দুর্গাপুজোটা আমাদের দোরগোড়ায় আছে। এবার দুর্গাপুজোটা একটা খুব বড় কার্নিভেল, এটা বাংলাদেশে হয়, কলকাতাতেও হয়, সব জায়গাতে হয়। আমাদের বেঙ্গলে এটা মোটামুটি 50,000 কোটি টাকার একটা বিজনেস। তো সেই বিজনেসটা শুধুমাত্র আমাদের কলাকুশলী আর তার সাথে যারা জড়িত আছে তাদের সাস্টেনেন্সের উপরে ডিপেন্ড করছে, মানে তাদেরকে সাস্টেন করাতে হবে। মানে আমি তাদেরকে বলতে চাইছি, যারা এই পুজোটাকে বানাচ্ছে, যারা আজকে এই পুজোর পেছনে কাজ করছে, যারা ওয়ার্কার, তাদের কি হবে, তাদের ফ্যামিলির কি হবে, সেটাকে নিয়ে যদি আপনারা কেউ বলেন আমাকে আমার শোতে, যে তাদের আপনার কি মনে হয় যে পুজো যারা কমিটি, যারা বিরাট বিরাট পুজো করছে, তাদেরকে আপনারা যদি কোনো বার্তা দিতে চান, যে তারা যদি একটা কিছু সেই গরিব লোকগুলোর জন্য করে যারা অ্যাসোসিয়েটেড আছে তাদের পুজোর সঙ্গে, যেমন লাইট লাগানো, বাঁশ বাঁধা, সব তাদের পুজো কমিটিগুলো অলরেডি যেটা করছে, তারা কিন্তু বাজেট কমিয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ, মানে সিএম ত্রাণের জন্য বা পিএম ত্রাণের জন্য অলরেডি হ্যাভ ডোনেটেড। এটা ছাড়া তো আর সন্দীপ, আমার ফর্মুলা একই, whether it is দুর্গাপুজো, whether it is ঈদ, মানে ঈদ তার অনেক আগে আসছে, দুর্গাপুজো তো এখন অনেক টাইম আছে।
সেটা হচ্ছে আগে প্রাণে বাঁচো সবাই, সুস্থ যেমন থাকো, ভালো গত থাকো, মাসে বেঁচে ছিল থাকো। আমাদের স্বাধীনতা দিবস ছিল বাংলাদেশের, হ্যাঁ আমাদের বাংলাদেশ স্বাধীনতা দিবস পালন হয়নি। এর মধ্যে পালন ছিল আমাদের পহেলা বৈশাখ অর্থাৎ নববর্ষ পালন হ্যাঁ, হয়নি। আমাদেরও পালন তো হয়নি। আমাদের হাতে আসলে কোনো কিছু নাই। না, এইগুলো কিন্তু আমার কিছু- প্রশ্নটা, মানুষ আমি মাত্রই একটা ছোট তৈরি। প্রশ্ন করবো যে হুম। তাদের সাথে যারা জড়িত মানুষ আছে, এটা হ্যাঁ। কিন্তু তাদের একটা জীবিকা, তো তাদের কি হবে? ওইটা তো তুমি জীবিকা- যেটা বলছো, শোনো, ফেস্টিভ্যালের কোনো জীবিকা ইস্যু তো নেই। সবার স্বাভাবিক hampered জীবনযাপন, হয়েছে। স্বাভাবিক জীবনযাপনেই তাদেরকে সহযোগিতা, যাদের যতটুকু সামর্থ্য আছে, আমার মনে হয় যে আমরা যারা 3 বেলা খেতে অভ্যস্ত, আমরা 2 বেলা খাই, আরেকটা মানুষ যে 1 বেলা খাবার পাচ্ছে না তার জন্য 1 বেলা দিই। এটা যদি হয়, মানবতা জাগ্রত হয়, তাহলে আসলে সঠিকভাবে আমরা sharing of টিকে the- থাকতে পারবো। কথা কল্লোলদা একটা কথা বলেছিলেন, কল্লোলদা খুব ভালো লেগেছিল আমার। sharing of the- that's a সন্দীপ, very valid point. 1 মিনিট তুমি যদি বলো। হ্যাঁ, Yeah, বলছি really কল্লোলদা একটা কথা বলেছিলেন যেটা আমার ভীষণ ভালো লেগেছিল, যখন মানব সমাজ নিয়ে কথা হচ্ছিল, ম্যানকাইন্ড নিয়ে কথা হচ্ছিল, তখন দাদা বলেছিলেন যে এটা ম্যানকাইন্ডের নয়, এটা নেচার, এটা মানে দিস ইজ অ্যাবাউট নেচার। তো হিউম্যান বিংস আর পার্ট অফ নেচার, দুর্গাপূজা ইজ একদমই নট তাই। পার্ট অফ নেচার। একদম না, একদমই। বাকি আমাদের উৎসবগুলো আমাদেরই সৃষ্টি, তাই জন্য এই আমরা বছর হয়নি, কি আগের সৃষ্টি বছর হবে, করেছি পরের বছর হবে। ওইগুলোর হুম। পিছনে ধ্যান ওগুলো না ভাবার দিয়ে সময় নেই। আগে তার যে সৃষ্টি, মানব জাতি বেঁচে থাকুক, সুস্থ থাকুক, একদম সেটাই। আমি তারপরে সব হবে। এই কথাটাতে আমার একটা মানে একজনের কথা মনে পড়ে গেল। আমাকে একজন আমার বন্ধু বলেছিল যে দেখো, আমরা তো বলি ভগবান সব থেকে, যার কাছে যা ভগবান, কারো কাছে দুর্গা, কারো কাছে আল্লাহ, কারো কাছে আলাদা ভগবান, সবাই ঈশ্বরকে বিভিন্ন রকম রূপে পুজো করে, কিন্তু ঈশ্বর একটাই, গড ইজ ওয়ান সবার কাছে। এবারে আমি একটা কথা বলবো যে আমাকে একজন আমার পরিচিত বন্ধু বলেছিল আজকে মন্দির, মসজিদ, গির্জা যেখানেই হোক সব কিন্তু তালা বন্ধ করা। এটাও কিন্তু আমাদের ভাবতে হবে। তার মানে করোনা কি এতটাই প্রকোপে যে ভগবানের আজকে ভগবান পুজো পাচ্ছে না? আমার শ্রোতে ভুল কথা, ভুল কথা। আমরা যদি না কখনো, যেমন আমরা একটা গান আছে আমাদের এখানে, মাতার রাজ্জাক দেওয়ান বলে একজন একটা গান করেছেন, সেটা এরকম যে যদি কাবা ঘরে আল্লাহ মিলতো, তাহলে কাবাতে যারা মক্কা শরীফে যারা হজ করতে যায়, এরা কখনো হজ থেকে আর ফিরতো না, কারণ আল্লাহ মিলে গেছে তো এখানে। মসজিদে কিন্তু আল্লাহ থাকে না। এক্স্যাক্টলি, আল্লাহ থাকে কিন্তু তার সৃষ্টির মধ্যে। আর মন্দির মসজিদ তো মানুষের তাহলে সৃষ্টি ঈশ্বরকে করা, সৃষ্টি করা, মন্দির মসজিদ তো মানুষের সৃষ্টি করা। কিন্তু যদি ঈশ্বরের সৃষ্টিকে তুমি সেবা করো, তাহলে ঈশ্বরকে পাবে। একদম একদমই একদম মানুষকে সেবা একেবারে। মানে ঈশ্বরকে সেবা, ঈশ্বরকে পাবো। আছে, সেই কারণে আর আজকে এইবারের দুর্গাপুজো এক নতুন দুর্গাপুজো হবে, এবং হয়তো আমার গাট ফিলিং বলে এর মধ্যে অনেক বেশি তৃপ্তি, আনন্দ এবং সিম্পলিসিটি থাকবে, যেটা আমি সবাইকে একটু যোগ করবো, রিনিতা, আমি একটু যোগ করবো যে এবারের নিশ্চয়ই। দুর্গাপূজা, এবারের ঈদ, এবার না পরের বার যখন সুস্থ স্বাভাবিক পরের বার। অবস্থায় আমরা আসবো, তখন সার্বজনীন হয়ে উঠবে। কারণ একদম। এখন একজন হিন্দু একদম। সৎকার এখন মুসলিম করছে, এখন মুসলিমের সৎকার হিন্দু করছে, ধর্মের ঊর্ধ্বে Correct. চলে গেছি আমরা। এখন সব একেবারে। সব উৎসবই কিন্তু সার্বজনীন হিউম্যানিটি, উৎসব হয়ে উঠবে। হিউম্যানিটি ইজ দ্য বেস্ট একদমই তাই। Humanity একদম একদমই Humanity. এবং মানবতা বোধটা জাগ্রত হলেই আমার That মনে is হয় the যে ultimate- থাকবে। একদমই কারেক্ট বলে। সুদীপ এটা কিছু বলতে চাইছে? তার মানে ইন আদার সেটাই বল- সেন্স আমরা করোনা হ্যাজ সুদীপ একটা গিভেন কিছু বলতে আস চাই। ব্যাক আওয়ার হিউম্যানিটি। হ্যাঁ, আমরা তো আয়নার সামনে Correct. দাঁড়াতে শিখলাম। আপনি যতগুলো মুভি আগে দেখতে পারেন এই সময়টা দেখতে পাচ্ছেন, আমি যতগুলো মুভি আগে দেখতে পারছিলাম না এই সময় দেখে নিচ্ছি, ফলে আপনি একদম। অ্যাড গুলো, বিজ্ঞাপন গুলো দেখে নিচ্ছেন, সামনে আপনার বিজ্ঞাপনের মেকিং এর আইডিয়াও চেঞ্জ হবে। একদমই তাই। না না, আমি আমি- ছবি আমি- দেখছি, মন খুলে আমার ছবি আজকে দেখছি। আমার দর্শক এবং আমার যারা এস্টিম গেস্ট সবাইকে আমি অশেষ ধন্যবাদ দেবো আমার সঙ্গে জয়েন করার জন্য। বাট এখনো আমার প্রোগ্রাম শেষ হয়নি। আমার প্রোগ্রামে কিছু রুলস আছে, যেমন ভাবে মানুষ আসে, মানুষকে যাওয়ার আগেও আমি মানুষকে একটা পজিটিভ ভাইবস দিয়ে পাঠাই। আমার প্রোগ্রামে সেটাই নিয়ম। যদি আমার প্রোগ্রাম সবাই দেখে তো সেটা জানতে পারবে। আই উইল লাইক টু থ্যাংক দ্য সিইও অফ জাস্ট স্টুডিও, সুচন্দ্রা বানিয়া, প্রতীক, সৌমিতা, Chandrodoy. Our back team is working very hard. I am only the face of the program. They are the main warriors. They are making the program hit. আর এই প্রোগ্রামটা নিয়ে যদি বিশদ আরো কিছু জানার থাকে তাহলে আপনারা কিন্তু জাস্ট নিউজের পেজে গিয়ে অবশ্যই এটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জাস্ট নিউজ এখন খুব পপুলার একটা ওটিটি প্ল্যাটফর্ম। আমি যেটা বলছিলাম, আমি সবাইকে দিয়ে এটা করাই, সেটা হচ্ছে
এটা আমাকে কালকে সুচন্দ্রা মানে যে জাস্ট স্টুডিওর সিইও অ্যান্ড জাস্ট নিউজের সিইও, সে আমাকে বলছিল এটা কি, এটা খুব ভালো পজিটিভ। আমি বলেছি এটা আমি সবাইকে দিয়ে করাবো। আমি বলবো 1 2 3 উই শ্যাল ওভারকাম। তো এইভাবে আমরা একটা পজিটিভ ভাইবস নিয়ে প্রোগ্রামটাকে শেষ করব। যারা এসেছেন গেস্ট, এস্টিম গেস্ট, তারা সবাই এটাতে আমার সঙ্গে সহমত হবেন। এটুকু একটা পজিটিভিটি নিয়ে করি না, এটুকু পজিটিভ ভাবলে যদি মানুষের ভালো হয় তাতে অসুবিধা কিছু নেই। আমরা শুধু করোনা পজিটিভ দেখতে চাই না, আর সব বিষয়ে একদম একদম কারেক্ট পয়েন্ট। আমরা শুধু করোনা পজিটিভ দেখতে চাই না। গুড ওয়ান। সো লেটস স্টার্ট উইল সে এন্ড এই প্রোগ্রামটা যেই উই শ্যাল ওভারকাম সবাই লগ আউট করবে না, কারণ আমাকে এটা শেষ করার পরে আমি এখানে এরকম করব, তার মানে আপনারা সবাই লগ আউট করবেন, কারণ আমার তখন প্রোগ্রামটা রেকর্ড হয়ে ওদিকে যাচ্ছে, তো অর্ধেকটা নয়তো কেটে যাবে, সেটা আমি আগে থেকে বলে দিলাম। ঠিক আছে, তো 1 2 3 উই শ্যাল ওভারকাম আমরা বলছি 1 2 3 উই শ্যাল ওভারকাম। থ্যাংক ইউ সো ভেরি মাচ মাই এস্টিম গেস্ট। আমার ভীষণ ভালো লাগলো তোমাদেরকে পেয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে করোনা মুক্ত করে রাখো। তোমরা ভালো থাকা মানে সবাই ভালো থাকা।